আজকে যদি আমরা এই টপিকগুলো শেষ করতে পারি তাহলে আগামী দিন আমরা যোগান পড়ব আর বাজার ভারসাম্য পড়ব। তো যোগান আর বাজার ভারসাম্য পড়লে এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানকার মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, অর্থাৎ এখানকার কোশ্চেনগুলো চারটা ভাগে বিভক্ত হয়। প্রথমটা হলো উপযোগ সম্পর্কিত, দ্বিতীয়টা হলো চাহিদা রেখা বা যোগান রেখা, চাহিদা অপেক্ষক অথবা যোগান অপেক্ষক সম্পর্কিত, এবং চাহিদার সংকোচন সম্প্রসারণ হ্রাস বৃদ্ধি, চাহিদা বিধি, এগুলো থেকে হয়। এরপরে যেটা আসে সেটা হলো চাহিদার স্থিতিস্থাপকতা সম্পর্কিত একটা টপিকস। আর পরের যেটা হয় সেটা হলো ভারসাম্য সংক্রান্ত, বাজার ভারসাম্য, তালিকার মাধ্যমে বা সূচির মাধ্যমে অথবা অপেক্ষকের মাধ্যমে বাজার ভারসাম্য। তাহলে টপিকস এখানে চার ধরনের। মূলত প্রথমটা হলো উপযোগ, এরপরে চাহিদা এবং যোগান রেখা সম্পর্কিত, চাহিদা বিধি, যোগান বিধি সম্পর্কিত, রেখা সম্পর্কিত। এরপরে যে টপিকস হয় সেটা চাহিদা এবং যোগান রেখার স্থানান্তর, চাহিদার সংকোচন সম্প্রসারণ এবং চাহিদার স্থিতিস্থাপকতা, ইম্পর্টেন্ট টপিকস। আর এর শেষের যেটা অংশ সেটা হলো ভারসাম্য সংক্রান্ত, সেটা চাহিদা এবং যোগান অপেক্ষকের সাথে ভারসাম্য হয়, সেটা সূচির মাধ্যমেও ভারসাম্য হয়। তো আজকের টপিকসটা এই জন্যই ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা এই সংকোচন সম্প্রসারণ, হ্রাস বৃদ্ধি এবং স্থিতিস্থাপকতাগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব, যেখান থেকে সিকিউ হোক এমসিকিউ হোক আমরা যেন যাই আসুক না কেন যেন পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারি। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করব। প্রথম যে টপিকসটা সেটা হলো চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন। তা চাহিদা রেখা ডান দিকে নিম্নগামী হয় কেন? প্রথমত আমরা চাহিদা রেখাটার দিকে যদি তাকাই, তো চাহিদা রেখাটা কী হয়? সব সময় এরকম, এটা হলো বাম পাশ, এটা হলো ডান পাশ। তাহলে সব সময় এরকম বাম থেকে ডানে ধীরে ধীরে নিচের দিকে নামে, এই জন্য এটাকে বলা হচ্ছে নিম্নগামী রেখা। তো চাহিদা রেখাটা কেন সব সময় নিম্নগামী হয়? তাহলে এর প্রথম যে কারণ সেটা হলো, প্রথম কারণ হলো চাহিদা বিধির প্রভাব। প্রথম যেটা সেটা হলো চাহিদা বিধি। তো চাহিদা বিধিটি কি? যে দামের সাথে চাহিদার সম্পর্কটাই হলো বিপরীত। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, আর দাম যদি কমে তাহলে চাহিদা বাড়ে। দামের সাথে চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কের কারণেই চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী। এর কারণ হলো যে কোনো বিপরীত সম্পর্ক শুধুমাত্র বাম থেকে ডানে নিম্নগামী রেখা দ্বারাই প্রকাশ করা যায়। তাই দামের সাথে চাহিদার যেহেতু বিপরীত সম্পর্ক, তাই চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হলো, এইটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ, সেটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা হলো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কারণ, যে উপযোগ বিধিটা সবসময় ক্রমহ্রাসমান হয়। অর্থাৎ আমরা জানি কোনো একটা দ্রব্য যখন ক্রমাগত আমরা অধিক পরিমাণে ভোগ করি তখন সেখান থেকে যে উপযোগ পাই সেই উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এটা হলো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরো তুমি প্রথমত 1 কেজি আপেল কিনলে 300 টাকা দিয়ে। মানুষের স্বাভাবিক চরিত্রের বৈশিষ্ট্য কীরকম হয়, অর্থাৎ মানুষ কীরকম ক্যারেক্টারিস্টিক্স বেয়ার করে সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এরপরে যদি তুমি 2 কেজি কিনতে চাও তাহলে কিন্তু আর 300 টাকা দিতে চাইবে না। দোকানদারকে কি বলবে যে 2 কেজি নিব, তাহলে তুমি 580 টাকা রাখো, অন্তত 20 টাকা অন্তত কম রাখতে হবে তোমাকে, তাহলেই 2 কেজি নেব, না হলে আমাকে 1 কেজি দাও। তাহলে তুমি যদি 1 কেজি নাও তাহলে 300 টাকা দিয়ে কিনবে। যখনই 2 কেজি তুমি নিতে চাইবে, অর্থাৎ বেশি পরিমাণে ক্রয় করতে চাইবে, ভোগ করতে চাইবে, তখনই তুমি তাকে কি বলবে? এইবার দাম কম রাখো, 10 টাকা হলো কম রাখো। এবার যদি তুমি 3 কেজি কিনতে চাও তাহলে তুমি কি বলবে তাকে? যে এবার আমি 800 টাকা দেবো। 3 কেজি 900 টাকা হয়, এবার আমি 800 টাকা দেবো, হলে 3 কেজি দাও। এরপরে যদি তুমি 5 কেজি কিনতে চাও তাহলে তুমি কি বলবা তাকে? যে আমি 1200 টাকা দেবো। তাহলে আমি কোনো একটা দ্রব্য যতই অধিক পরিমাণে কিনতে চাই ততই তার কি করি আমরা? তার দামটাকে কম দিতে চাই। কম দিতে চাওয়ার কারণ কি? কারণ ওই দ্রব্যটা যখন আমি বেশি বেশি কিনতে চাইবো, ওই দ্রব্যটার ওই বেশি পরিমাণগুলোর প্রতি আমার উপযোগটা সবসময় কী হবে? কম হবে। অর্থাৎ 1 কেজি আমি কিনবো, এটার আমার উপযোগ সর্বোচ্চ। এখন 2 কেজি কখন নেব? যদি সে দামটা কম রাখে তাহলেই 2 কেজি নিতে রাজি থাকি, না হলে 2 কেজি নেব না। তাহলে এই 1 কেজিতে আমার উপযোগটা সর্বোচ্চ থাকে, আর এই 2 কেজিতে উপযোগটা আমার অনেক কম থাকে। আবার 3 কেজি কখন? যদি 2 কেজিতে 3 কেজিতে আরও দাম কম রাখে, তাহলে আমি কেবল দ্রব্যটা কিনতে রাজি থাকি, না হলে এটা কিনি না। কেন? এই 2 কেজি থেকে 3 কেজিতে উপযোগ আমার আরও কম, অর্থাৎ চাহিদাটা আমার আরও কম। এরপরে 5 কেজি যদি আরও অনেক কম দামে দিতে রাজি থাকে তাহলে কেবল 5 কেজি কিনবো, না হলে কখনোই কিনবো না। কেন? এই 5 কেজির প্রতি আমার উপযোগটা আরও কম। তাহলে যত আমি 1 কেজি থেকে যত বেশি পরিমাণে ক্রয় করতে যাব তখন ওই দ্রব্যটার প্রতি আমার উপযোগটা ক্রমান্বয়ে কমতে থাকবে। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা হলো নর্মাল বিহেভিয়ার প্রত্যেক মানুষের ক্ষেত্রেই। তো এই যে উপযোগ বিধিটা, কোনো একটা দ্রব্য যত বেশি পরিমাণে কিনতে চাইব ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে
হ্রাস পায়। আর এই ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হওয়ার কারণে এই চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। কীভাবে? দেখো এখানেই কিন্তু চাহিদা বিধিটা আছে। তুমি 1 কেজি কিনতেছো 300 টাকা দামে, 2 কেজি কিনতেছো কত, তোমার হলো যে 290 টাকা দামে। তাহলে দেখো 300 থেকে দাম কমে যখন 290 হয়েছে তখন তুমি 2 কেজি কিনছো। এরপরে যখন আরও দাম কম হয়েছে কত, 3 কেজি 800 টাকা দিয়ে, তার মানে তোমার প্রায় 270 টাকা মতো পড়ছে। তাহলে দেখো আরও যখন দাম কমছে তখন তুমি বেশি পরিমাণ কিনছো, তার মানে দাম কমতেছে, তোমার চাহিদাটা বাড়তেছে। এখানে এসে কত পাইছো তুমি, এই 240 টাকা করে কেজি পেয়েছো। তাহলে কোথায় ছিল 300 আর কোথায় হলো 240। তাহলে দাম যখন অনেক বেশি তখন কিনছো 1 কেজি, দাম কমে যখন 240 হয়েছে তখন কিনছো 5 কেজি। তো এটা কেন ঘটছে? এটা কিন্তু উপযোগ হ্রাসের কারণেই ঘটছে। তাহলে উপযোগ যত ক্রমান্বয়ে হ্রাস পায় ওই দ্রব্যের দাম তত কমে, আর ভোক্তা তখন ওই দ্রব্যটা বেশি পরিমাণে কিনতে রাজি থাকে। তো এই জন্যেই এই উপযোগ বিধি ক্রমহ্রাসমান হওয়ার কারণেই চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। 3 নম্বর কারণ হলো আয় প্রভাব। 3 নম্বর কারণ কি? আয় প্রভাব। তো আয় প্রভাবটা কি? ধরো আমার আয় হলো 100 টাকা। আমার আয় কত টাকা? 100 টাকা। একটা দ্রব্যের দাম হলো 20 টাকা। একটা দ্রব্যের দাম কত টাকা? 20 টাকা। বোঝার চেষ্টা করো একটু আয় প্রভাবটা কিভাবে কাজ করে। আমার আয় হলো 100 টাকা আর একটা দ্রব্যের দাম হলো 20 টাকা। তাহলে আমি আমার এই আয় দিয়ে কয়টা দ্রব্য ক্রয় করতে পারবো? আমি আমার এই আয় দিয়ে 5টা দ্রব্য ক্রয় করতে পারবো। তো এইটা হলো আমার ক্রয় ক্ষমতা। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ আয় দ্বারা আমি যতগুলো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারি সেটাকে বলা হচ্ছে তার ক্রয় ক্ষমতা। এখন কোনো কারণে দ্রব্যের দাম বেড়ে যদি 25 টাকা হয়, আমার আয়টা কি আছে? আয়টা অপরিবর্তিত হয়ে আছে। কোনো কারণে দ্রব্যের দাম বেড়ে 25 টাকা হলো। তো যদি কোনো কারণে দ্রব্যের দাম বেড়ে 25 টাকা হয়, তাহলে আমি এবার কয়টা কিনতে পারবো ওই আয় দ্বারা? এবার আমি কিনতে পারবো 4টা। তাহলে দেখো আয় যখন স্থির থাকে, কোনো দ্রব্যের দাম বাড়লে তার ক্রয় ক্ষমতা কমে যায়, প্রকৃত আয়টা হ্রাস পায়। তাহলে আয় আগের মতো যদি থাকে আর যদি দ্রব্যের দাম বাড়ে তাহলে তার ক্রয় ক্ষমতাটা কমে যায়। ওই ব্যক্তির ওই পরিমাণ আয় দ্বারা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারে, অর্থাৎ ক্রয় ক্ষমতা হ্রাস পায়, প্রকৃত আয় হ্রাস পায়। এই জন্য দাম বাড়লেই তখন ভোক্তা আর পূর্বের মতো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে না, পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করতে বাধ্য হয়। তাহলে কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে ভোক্তার প্রকৃত আয়টা হ্রাস পায়, অর্থাৎ সে আর আগের মতো দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারে না। ওই আয় দ্বারা তাকে পূর্বের তুলনায় কম কিনতে সে বাধ্য হয়। তাহলে এই জন্যেই দাম যত বাড়ে চাহিদা তত কমে। কেন? ভোক্তার প্রকৃত আয়টা হ্রাস পায়। এটাকে বলা হচ্ছে আয় প্রভাব। আমরা জানি নর্মালি যে আয় যদি বাড়ে তাহলে ভোক্তার চাহিদা বাড়তো, কিন্তু আয় যদি স্থির থাকে, আয় স্থির থেকে যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে ভোক্তার ক্রয় ক্ষমতা হ্রাস পায়, প্রকৃত আয়টা হ্রাস পায়। এই জন্য ভোক্তা কম কিনতে বাধ্য হয়। তাই এই দাম বাড়লে তার চাহিদা হ্রাস পায়। এই জন্য চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এরপর হলো পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব কি? পরিবর্তক প্রভাব হলো যে যেই দ্রব্যটার দাম বাড়লো, ধরো চালের যদি দাম বাড়ে, চালের দাম বাড়লো, সেই সাথে চালের সাথে সম্পর্কিত কি? আটা। তাহলে এই আটারও যদি আটার দাম যদি স্থির থাকে, আটার দাম যদি স্থির থাকে, চাল হলো 50 টাকা কেজি থেকে 80 টাকা কেজি হলো, আর আটার দাম পূর্বেও 50 টাকা ছিল, এখনও 50 টাকায়। তাহলে চালের দাম বাড়লো, মানুষ আর চাল কিনবে না বেশি, তখন আটা বেশি কিনবে। তার মানে চালের চাহিদাটা অটোমেটিক্যালি কমে যাবে। চালের যেহেতু দাম বাড়ছে, তা চালের বিকল্প দ্রব্য হলো আটা, তাহলে মানুষ চাল কম পরিমাণে ক্রয় করবে, ভোগ করবে আটা, অর্থাৎ রুটি খাবে। তো এই যে অন্য দ্রব্য অর্থাৎ বিকল্প দ্রব্য থাকার কারণে ভোক্তা কী করতেছে? দাম বাড়ার কারণে ওই দ্রব্যটা আর কিনছে না, তার বিকল্প দ্রব্য কিনছে। তাহলে বাজারে যদি এরকম কোনো বিকল্প দ্রব্য থাকে তাহলে কোনো একটা দ্রব্যের দাম বাড়লেই সেই দ্রব্যের চাহিদাটা কমে যাবে, মানুষ তার বিকল্প দ্রব্যটা ক্রয় করবে এবং ব্যবহার করবে। এটাকে বলা হচ্ছে পরিবর্তক প্রভাব। তো পরিবর্তক প্রভাবটা দুইভাবে কার্যকর হয়, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে কার্যকর হয় আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রেও কার্যকর হয়। তাহলে এই পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের প্রভাবের কারণে চাহিদা রেখা বাম থেকে ডানে
নিম্নগামী হয়। তাহলে আমরা এই যদি 3 অথবা 4 নম্বরের জন্য আসে, যদি 4 নম্বরের জন্য আসে তাহলে আমরা এই 4টা প্রভাব ব্যাখ্যা করব। আর যদি 3 নম্বরের জন্য আসে তাহলে আমরা এই যে 2, 3 এবং 4 এই 3টা প্রভাব ব্যাখ্যা করব। আর যদি খতে আসে 2 নম্বরের জন্য শুধু, তাহলে 4টাই লিখব। এই যে চাহিদা বিধির প্রভাব, ক্রমহ্রাসন প্রান্তিক উপযোগ বিধির প্রভাব, আয় প্রভাব এবং পরিবর্তক প্রভাব, এগুলো এক লাইন করে বর্ণনা করে লিখিয়ে দিব। চাহিদা বিধিতে দামের সাথে চাহিদার বিপরীত সম্পর্ক, এই জন্যই চাহিদা রেখাটা বাম থেকে ডানে নিম্নগামী হয়, কারণ বিপরীত সম্পর্ক কেবলমাত্র এই নিম্নগামী রেখা দ্বারাই প্রকাশ করা যায়। এরপর কোনো একটা দ্রব্য যত বেশি পরিমাণে ভোগ করি তত তার প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে, অর্থাৎ এক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়। আর উপযোগ বিধি ক্রমহ্রাসমান হওয়ায় চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। আয় প্রভাব কি? আয় প্রভাব হলো যে ভোক্তার আয় যদি স্থির থাকে, কোনো দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে তার প্রকৃত আয় হ্রাস পায়, অর্থাৎ তার ক্রয় ক্ষমতা কমে যায়। এই জন্য ভোক্তা দাম বাড়লেই কম পরিমাণে দ্রব্য ক্রয় করে, তাই চাহিদা রেখাটা ডান দিকে নিম্নগামী হয়। পরিবর্তক এবং পরিপূরক দ্রব্যের দামের পরিবর্তনের ফলেও চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। এভাবে সংক্ষেপেই এক্সপ্লেন করব। তাহলে দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও যে চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হওয়ার কারণগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা এবং তোমরা পরীক্ষায় আসলে এগুলো সাজিয়ে লিখতে পারবে কিনা। গুড, যে সকলের ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা। ওকে, এবার আমরা চাহিদার সংকোচন সম্প্রসারণ পড়ব। তাহলে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ এটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, এটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়। তো এটা ডিপেন্ড করবে যে তোমার উদ্দীপকটা কি আকারে থাকবে, তার উপরে চাহিদার সংকোচন সম্প্রসারণটা তুমি ব্যাখ্যা করতে পারবে। তো আমি তোমাদেরকে সবগুলোই দেখাবো সংক্ষেপে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। এটা হলো আমার চাহিদা রেখা, এটা দিলাম এ বিন্দু, এটা দিলাম বি বিন্দু। তাহলে দাম 10 টাকা থেকে 20 টাকা, তাহলে দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ কত? তখন চাহিদার পরিমাণ ধরলাম 50 একক, দাম বেড়ে 20 টাকা হয়, চাহিদার পরিমাণ কমে হলো 40 একক। এটা হলো একটা চাহিদা রেখা। এখান থেকে তোমাকে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ ব্যাখ্যা করতে বলতে পারে। তাহলে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ কি সেটা আগে একটু জানি। তো চাহিদার সংকোচন হলো কি, যে অন্যান্য সকল অবস্থায় স্থির থেকে যদি শুধুমাত্র কোনো একটি দ্রব্যের দাম বাড়ে, অন্যান্য সকল অবস্থা স্থির থেকে যদি কোনো একটি দ্রব্যের দাম বাড়ে তাহলে তার চাহিদার পরিমাণ কমে যায়। এই যে দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ যে কমে গেল, এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। কমে যাওয়াটাকে কি বলি আমরা? সংকুচিত হওয়া। তাহলে দাম বেড়ে গেলে যদি চাহিদার পরিমাণ কমে যায় তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। আবার অন্যান্য সকল অবস্থা স্থির থেকে যদি কোনো একটি দ্রব্যের দাম কমে তাহলে তার চাহিদা বেড়ে যায়। তাহলে দাম কমার ফলে চাহিদার পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ দামের সাথে সম্পর্কিত। অন্যান্য অবস্থাগুলো কি থাকবে? স্থির থাকবে। অন্যান্য অবস্থা বলতে কি, ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তক, পরিপূরক দ্রব্যের দাম ইত্যাদি সব কিছু অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র যদি দাম বাড়ে তাহলে চাহিদা কি হবে? কমে যাবে। এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। আর দাম যদি কমে তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যাবে। এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ কার সাথে সম্পর্কিত? দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও। চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ দামের সাথে, হ্যাঁ এটা মনে রাখতে হবে যে চাহিদার সংকোচন সম্প্রসারণ দামের সাথে সম্পর্কিত। ইসরাতেমা মাসুম বলছে যে দামের সাথে সম্পর্কিত। আচ্ছা, এখন দেখো আমরা চাহিদার সংকোচন আর সম্প্রসারণ চিত্রের মাধ্যমে কিভাবে ব্যাখ্যা করব। তাহলে চাহিদার সংকোচন কি? যে দাম বাড়বে এর জন্য চাহিদার পরিমাণ কমে যাবে। তাহলে দাম বাড়াইতে হবে। তাহলে আমাকে প্রথম দাম ধরতে হবে কি? এই যে প্রথম দাম, এই চিত্রের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। তাহলে প্রথম দাম কত? প্রথম দাম হলো 10 টাকা। তাহলে প্রাথমিক দাম যখন 10 টাকা তখন তার চাহিদার পরিমাণ কত? তার চাহিদার পরিমাণ হলো 50 একক। এরপরে দাম বেড়ে গেল। দাম বেড়ে কত টাকা হলো? দাম বেড়ে 20 টাকা হলো। তো দাম বেড়ে 20 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ কমে হয় 40। তাহলে প্রাথমিক দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 50 একক। অন্যান্য অবস্থায় স্থির থেকে যদি ওই দ্রব্যের দাম বেড়ে 20 টাকা হয় তখন তার চাহিদার পরিমাণ কমে গিয়ে 40 একক হয়। এই যে দাম বাড়লো, 10 টাকা দাম বাড়লো, 10 টাকা দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ আগে ছিল 50, পরে কমে হয়ে গেল 40। এই যে দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ যে কমে গেল, এই চাহিদার পরিমাণ কমে যাওয়াটাকেই বলা হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে এই যে দাম বাড়লো, দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ কমে গেল, এই দাম বাড়ার ফলে চাহিদার পরিমাণ কমে যাওয়াটাকেই বলা হচ্ছে চাহিদার সংকোচন।
তো এগুলো সংখ্যা দিয়েও থাকতে পারে, এগুলো P1 P2 দিয়েও থাকতে পারে। তো এটা যদি P1 থাকে তাহলে এটা কি থাকবে P2, এরপরে তাহলে এটা কি থাকবে Q1, আর এটা কি থাকবে Q2। তাহলে দাম বেড়ে P1 থেকে P2 হওয়ায় চাহিদার পরিমাণ Q1 থেকে কমে Q2 হয়। তাহলে এই যে P1 P2 দাম বাড়ায় চাহিদার পরিমাণ কমে গেল কত Q1 Q2, এটাকেই বলা হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে সংখ্যা দিয়েও ব্যাখ্যা করতে পারবো, সংখ্যা ছাড়াও ব্যাখ্যা করতে পারবো। তাহলে চাহিদার সম্প্রসারণ কি? তাহলে আমাকে কি করতে হবে? চাহিদার সম্প্রসারণ কি? দাম তাহলে কমবে, তাহলে চাহিদা সম্প্রসারিত হবে। তাহলে প্রাথমিক দাম 10 টাকা, এরপরে প্রাথমিক চাহিদাও 10 একক। তো দাম কমে যখন 5 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে 20 একক হলো। তাহলে এই যে দাম কমলো, এই যে দাম এটুকু কমলো, কমে যাওয়ার কারণে চাহিদার পরিমাণ এই যে এটুকু বেড়ে গেল, এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে এখানে আমরা একটা তীরচিহ্ন ব্যবহার করতে পারি, ব্যবহার করলেও চলে, না করলেও চলে। এখান থেকে এইদিকে সংকোচন হলো, আর এখানে কি হলো? এ থেকে বিতে গিয়ে প্রসারণ হলো। তাহলে এই যে দামের পরিবর্তনের ফলে, অর্থাৎ দাম যদি পূর্বের তুলনায় হ্রাস পায় তাহলে চাহিদার পরিমাণ বেড়ে যায়, আর এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে যখন শুধু চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করো বলবে, তখন তুমি এরকম একটা চিত্র নিবা, এরকম একটা চিত্র নিবা, দুইটা চিত্রে এটা সংকোচন দেখাইলা, এটাকে সম্প্রসারণ দেখাইলা। এখন তোমার উদ্দীপক যদি শুধু এইটাই হয়, উদ্দীপক যদি শুধু এইটাই হয়, তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই একটা চিত্রেই কিভাবে ব্যাখ্যা করবে? তাহলে তখন চাহিদা সংকোচন সম্প্রসারণ তোমাকে এই একটা চিত্রেই দুইবার ব্যাখ্যা করতে হবে। কিভাবে? তাহলে তুমি তো প্রথমত চাহিদার কি সংকোচন দেখাইলা, যে দাম 10 থেকে 20 হলো, তখন চাহিদার পরিমাণ কমে 50 থেকে 40 হলো। তো এটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। এরপরে লিখবে আবার যদি প্রাথমিক দাম 20 টাকা হয়, এবার এইটা প্রাথমিক দাম ধরবো, যদি প্রাথমিক দাম 20 টাকা হয় তাহলে দেখা যায় চাহিদার পরিমাণ তখন 40 একক। এখন দাম 20 টাকা থেকে কমে যদি 10 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে হয় 50 একক। তাহলে এই ক্ষেত্রে চাহিদার পরিমাণটা কি হয়ে গেল? বেড়ে গেল। তাহলে দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ বেড়ে গেল, এটাকেই বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তাহলে তখন আমাকে কি করতে হবে? প্রাথমিক দাম 20 অথবা P2 ধরতে হবে, যে প্রাথমিক দাম P2, তখন চাহিদার পরিমাণ হলো Q2। দাম কমে যদি P1 হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে Q1 হয়। এই P1 P2 দাম কমে যাওয়ার ফলে Q1 Q2 চাহিদার পরিমাণ বেড়ে যায়, এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। এটা হলো একটা চিত্রে থেকে অথবা একটা চিত্রে দুইবার ব্যাখ্যা। এখন তোমার এই প্রশ্নটাই আবার অন্য একটা উদ্দীপক থেকেও আসতে পারে, সেটা কীরকম সেটা একটু দেখে নিই। সেটা কীরকম? এইরকম তিনটা দাম আর পরিমাণ দিয়ে আসতে পারে, যে 10 টাকা, 20 টাকা আর 30 টাকা। পরিমাণ হলো 50, 100 আর 150। এটা হলো তোমার চাহিদা রেখা, এটা হলো A, B আর C বিন্দু। এইটাতে যদি তোমাকে বলে যে চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করো, এটাতে তাহলে তুমি কিভাবে চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করবে? তাহলে দেখো, এইটার ক্ষেত্রে চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করার জন্য আমার এই মাঝামাঝি দামটাকে ফিক্সড প্রাইস ধরে নিতে হবে। এই মাঝামাঝি যে দামটা আছে এটাকে আমাকে ভারসাম্য দাম মনে করতে হবে, মাঝামাঝি দামটাকে। তাহলে ধরে নিব প্রাথমিক দাম হলো 20 টাকা, প্রাথমিক দাম 20 টাকা। তাহলে দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ হলো 100 একক। তাহলে দাম যখন 20 টাকা, চাহিদার পরিমাণ হলো 100 একক। দাম বেড়ে যদি 30 টাকা হয়, দাম বেড়ে যদি 30 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ কমে কত হয়? চাহিদার পরিমাণ এই যে আগের থেকে কমে গেল, কমে 50 হয়ে গেল। তাহলে দাম বেড়ে 30 টাকা হয়, চাহিদার পরিমাণ কমে 100 থেকে 50 হলো। এই যে দাম বেড়ে যাওয়ার কারণে চাহিদার পরিমাণ কমে গেল, এইটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। এটাকেই বলা হচ্ছে চাহিদার সংকোচন। তাহলে সংকোচন ব্যাখ্যা হয়ে গেল। এইবার দেখো, প্রাথমিক দাম তো 20 টাকা রয়ে গেছে, দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ কত? 50 একক। এবার দাম যদি কমে 10 টাকা হয়, এবার নিচের দিকে ব্যাখ্যা করব। দাম যদি কমে 10 টাকা হয় তখন চাহিদার পরিমাণ বেড়ে 150 একক হয়। তাহলে আমরা দেখলাম দাম যখন 20 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল 100 একক, দাম কমে 10 টাকা হওয়ায় চাহিদার পরিমাণ বেড়ে 150 একক হলো। এটাকে বলা হচ্ছে যে দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ যে বেড়ে গেল, এটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। এটা হলো চাহিদার সম্প্রসারণ।
তো এইভাবেই আমাদের চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে চাহিদার সংকোচন এবং সম্প্রসারণটা কার সাথে সম্পর্কিত? এটা হলো দামের সাথে সম্পর্কিত। অন্যান্য সকল অবস্থা অপরিবর্তিত থাকবে, শুধু যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তাহলে তার চাহিদার পরিমাণ কমে যায়। দাম বাইরে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ কমে যাওয়াটাকে চাহিদার সংকোচন বলে। আর দাম যদি কমে তাহলে তার চাহিদার পরিমাণ বেড়ে যায়। দাম কমে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। আবার ক্লিয়ার বলি যে অন্যান্য অবস্থা স্থির থেকে কোনো একটি দ্রব্যের দাম যদি বেড়ে যায় তাহলে চাহিদার পরিমাণ কমে যায়। তো দাম বেড়ে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ কমে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সংকোচন। আর দাম যদি কমে তাহলে তার চাহিদার পরিমাণ বেড়ে যায়। দাম কমে যাওয়ায় চাহিদার পরিমাণ বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার সম্প্রসারণ। তখন আমরা এই চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। তাহলে এগুলো সংখ্যা দিয়ে নাও থাকতে পারে, তখন কি থাকবে? তখন এই যে এটা হলো P0, এটা থাকবে P1, আর এটা থাকবে P2। আর এখানে কি থাকবে? তাহলে এটা হবে Q0, এটা হবে Q1, আর এটা হবে Q2। তাহলে এটা যদি উদ্দীপক হয় তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। আর যদি শুধুমাত্র সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করতে বলে তাহলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিয়ে ব্যাখ্যা করতে পারবে। একক একক চিত্র একক ব্যাখ্যা করতে পারবে, অথবা এরকম 3টা দামের একটা চিত্র নিয়ে নিবা, এখান থেকে একবার সংকোচন দেখাবা আর একবার সম্প্রসারণ দেখাবা। অ্যাজ ইউ উইশ, তোমাদের যার যেটা ভালো লাগে। বলো, চাহিদার সংকোচন সম্প্রসারণ ক্লিয়ার হয়েছে কিনা? দ্রুত জানাও, কমেন্টসের মাধ্যমে দ্রুত জানাও। চাহিদার সংকোচন সম্প্রসারণ বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, যেভাবে আসুক পরীক্ষায় লিখতে পারবে কিনা। এবার আমরা পড়ব হলো চাহিদার হ্রাস বৃদ্ধি। তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি, তো প্রথমত আমরা একটা চাহিদা রেখা আঁকি। সংখ্যা দিয়েও থাকতে পারে, সংখ্যা ছাড়াও থাকতে পারে। ক্লিয়ার হয়ে গেছে? শিবন সরকার কমেন্টস করছে, নুসরত জাহান কমেন্টস করছে, ভেরি গুড। মাসুমও কমেন্টস করছে যে হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা চাহিদার হ্রাস বৃদ্ধি পড়ব। তাহলে দেখো, চাহিদার হ্রাস বৃদ্ধি, একটু আগে আমরা পড়লাম চাহিদার সংকোচন সম্প্রসারণ। এবার আমরা পড়ব চাহিদার হ্রাস বৃদ্ধি, অথবা এটাকে বলে চাহিদা রেখার স্থানান্তর। এটাকে বলে চাহিদা রেখার স্থানান্তর। চাহিদার হ্রাস বৃদ্ধিটাই চাহিদা রেখার স্থানান্তর। তাহলে চাহিদার সংকোচন সম্প্রসারণ কার ভিত্তিতে হলো, কার উপর ভিত্তি করে হলো? দামের পরিবর্তনের উপর ভিত্তি করে। চাহিদার সংকোচন সম্প্রসারণ দামের সাথে সম্পর্কিত, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তরটা হলো অন্যান্য অবস্থাগুলোর সাথে সম্পর্কিত। অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত, মনে রাখতে হবে। চাহিদা হ্রাস বৃদ্ধি হলো অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত। এক্ষেত্রে এখানে দামটা স্থির থাকতে হবে, দামটা স্থির থাকতে হবে। আমরা সংকোচন সম্প্রসারণ কি বললাম? যে অন্যান্য অবস্থা স্থির থাকবে, শুধুমাত্র কোনো দ্রব্যের দাম বাড়বে তাহলে চাহিদা কমবে, এটা সংকোচন। আর দাম কমলে চাহিদা বাড়বে, এটা হলো সম্প্রসারণ। কিন্তু হ্রাস বৃদ্ধি বা স্থানান্তর কার সাথে হবে? যে এইবার বলবো আমরা কি, যে কোনো দ্রব্যের দাম স্থির থেকে যদি অন্যান্য অবস্থাগুলো পরিবর্তন হয়, তাহলে এই অন্যান্য অবস্থাগুলোর সাথে সম্পর্কিত বিষয় হলো কি? অন্যান্য অবস্থার সাথে সম্পর্কিত বিষয় হলো ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তক পরিপূরক দ্রব্য ইত্যাদি। এগুলো যদি পরিবর্তন হয় তাহলে চাহিদার যে পরিবর্তন হয় সেটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস বৃদ্ধি। এখন দেখো, দাম স্থির, এই যে জায়গাটাতে আমরা নেই, দাম P0 স্থির। তো P0 ধরো যে দাম হলো 10 টাকা, একটা দ্রব্যের দাম হলো 10 টাকা, দামের কোনো পরিবর্তন হবে না, দামের কোনো পরিবর্তন নেই। তাহলে যার পরিবর্তন হয় না সেই রেখাটা কি ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে দেখো, দাম P0 বা 10 টাকা দামে একজন মানুষ সেটা Q0 পরিমাণ Q0 পরিমাণ ক্রয় করে, অথবা 5 কেজি কেনে। তো তখন তার মান্থলি আয় ছিল মনে করো 10,000 টাকা, তার মান্থলি আয় ছিল 10,000 টাকা, দাম 10 টাকাই আছে। এখন তার মান্থলি আয় বেড়ে 20,000 টাকা হলো, আয় বেড়ে হলো 20,000 টাকা। আগে আয় ছিল 10,000 টাকা, এখন আয় বেড়ে হলো 20,000 টাকা। দ্রব্যের দাম কিন্তু 10 টাকায় আছে। তাহলে বলো তো, যেহেতু আয় বেড়ে গেছে, দাম আগের মতোই আছে, ভোক্তা কি কম কিনবে না বেশি কিনবে এখন? তাহলে ভোক্তা অবশ্যই পূর্বের তুলনায় এখন বেশি কিনবে। মানুষের আয় যত বাড়ে, মানুষ দ্রব্য সামগ্রী তত বেশি বেশি পরিমাণে ভোগ করে, মানুষের চাহিদা তত বৃদ্ধি পায়। দাম আগের মতোই আছে, তাহলে চাহিদা বেড়ে গেল। আগে সে 5 কেজি কিনতো, এখন সে 7 কেজি কিনতেছে। তাহলে 7 কেজি কোন দিকে হবে? এখানে যদি 5 হয় তাহলে এইদিকে হবে 7, তাহলে এখন সে 7 কেজি কিনতেছে। তাহলে এখান থেকে যদি রেখা আঁকি, তাহলে এই যে দাম
দাম 10 টাকায় আছে, দামের সাথে মিলল কোথায়? এই যে বি বিন্দুতে। তাহলে তখন চাহিদা রেখাটা তার এখন কোথায় চলে আসবে? এই যে চাহিদা রেখাটা এই দিকে চলে আসবে। নতুন চাহিদা রেখা হবে D1 D1। তার আয় বেড়ে যাওয়ার কারণে সে আগের দাম 10 টাকাতেই এখন সে পূর্বের চেয়ে বেশি বেশি দ্রব্য ক্রয় করতেছে। তাহলে পূর্বের চেয়ে বেশি যেহেতু দ্রব্য ক্রয় করে, তাহলে পূর্বের চেয়ে বেশি দ্রব্য কোন দিকে দেখাবে? এই দিকে দেখাবে, চাহিদা হবে এই দিকে। তাহলে চাহিদা রেখাটা তখন এই দিকে স্থানান্তরিত হলো। তাহলে এটা কি তোমার খাতার থেকে ডান হাতের দিকে, এটা ডান সাইড, এই জন্য এটাকে বলা হচ্ছে ডান দিকে স্থানান্তর। আর এই যে দাম স্থির থেকে ভোক্তার যে আয় বেড়ে গেল, আয় বেড়ে যাওয়ার কারণে ভোক্তার চাহিদা কি পূর্বের তুলনায় বেড়ে গেল। তাহলে দাম স্থির থেকে যদি ভোক্তার অন্যান্য অবস্থাগুলোর পরিবর্তন হয়, যেমন আয় যদি বৃদ্ধি পায়, তাহলে পূর্বের দামেই ভোক্তা চাহিদা বৃদ্ধি পায়। তাহলে এই যে চাহিদা বেড়ে গেল, এটাকেই বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। কিসের কারণে বাড়লো? আয় বেড়ে যাওয়ার কারণে। দ্রব্যের দাম ঠিক আছে, আগের মতোই আছে, তাহলে দ্রব্যের দাম আগের মতোই আছে, কিন্তু আমার আয় বেড়ে গেছে, তাহলে আমার চাহিদা বেড়ে যাবে। এই আয় বেড়ে যাওয়ার কারণে চাহিদা যদি বেড়ে যায়, তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। আর চাহিদার যদি বৃদ্ধি ঘটে, তাহলে চাহিদা রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হয়। তাহলে দেখো চাহিদার সংকোচন সম্প্রসারণের সাথে এটা পার্থক্য আছে। সেটা কি? চাহিদার সংকোচন সম্প্রসারণটা ছিল শুধু দামের সাথে সম্পর্কিত। দাম বাড়লে চাহিদা কমবে, সেটা সংকোচন, আর দাম কমলে চাহিদা বাড়বে, সেটা সম্প্রসারণ। এক্ষেত্রে কিন্তু দামটা আগের মতোই আছে, ভোক্তার অন্যান্য অবস্থাগুলো পরিবর্তিত হচ্ছে। অন্যান্য অবস্থাগুলোর মধ্যে যদি একটাও পরিবর্তন হয়, তাহলে চাহিদার পরিবর্তন হবে। তাহলে কি দেখলাম আমরা? যে অন্যান্য অবস্থাগুলোর পরিবর্তন হচ্ছে, শুধু অন্যান্য অবস্থাগুলোর মধ্যে একটা হলো আয়। তাহলে আয় যদি বাড়ে, তাহলে ভোক্তার চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যায়। তাহলে আয় বাড়ার কারণে চাহিদা বেড়ে গেল, দাম কিন্তু আগের মতোই আছে। আর আয় বেড়ে যাওয়া, এই চাহিদার বেড়ে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। তাহলে আমরা প্রথমত কি জানলাম? এই যে চাহিদার বৃদ্ধি। আর চাহিদার যদি বৃদ্ধি ঘটে, তাহলে চাহিদা রেখাটা কোন দিকে যায়? চাহিদা রেখাটা ডান দিকে যায়। আর এটাকেই বলা হচ্ছে চাহিদা রেখার স্থানান্তর। তাহলে দাম স্থির থেকে ভোক্তার আয় যদি বেড়ে যায়, তাহলে চাহিদা রেখা কোন দিকে স্থানান্তরিত হয়? চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউ এ আসে। এখন দেখো, আয় 10,000 টাকা থেকে আয় যদি কমে যায়, কমে গিয়ে যদি 5,000 টাকা হয়, তাহলে সে 10 টাকা দামে আগের মতো কি আর দ্রব্য ক্রয় করতে পারবে? আগের মতো আর দ্রব্য ক্রয় করতে পারবে না। এখানে যদি আমি দেখি দাম 10 টাকায় আছে, তখন সে 5 কেজি কিনতেছিল, কিন্তু হঠাৎ কারণে, যে কোনো কারণে, অসুস্থতার কারণে বা যে কোনো কারণে তার আয় কমে গেল। আয় কমে গেলে কমে গিয়ে হলো 5,000 টাকা। আগে সে 10,000 টাকা আয় করতো, এখন সে 5,000 টাকা আয় করছে। এখন কি সে আর বেশি বেশি দ্রব্য ক্রয় করবে না কম ক্রয় করবে? তাহলে যেহেতু আয় তার কমে গেছে, দাম আগের মতোই আছে, সব কিছুর দাম অপরিবর্তিত আছে, কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু তার আয় কমে গেছে, তার ক্রয় ক্ষমতা কমে গেছে। তাহলে সে অবভিয়াসলি কী করবে? পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করবে। অর্থাৎ আয় কমে যাওয়ার কারণে তার চাহিদাটা মাস্ট বি কমে যাবে। আর চাহিদা যদি কমে যায়, তাহলে আগে সে কিনতো 5 কেজি, এখন ধরো সে 3 কেজি কিনবে। তাহলে 3 কেজি কোথায় হবে? এখানে। তাহলে এখান থেকে আমরা যদি বিন্দু পাবো এখানে, তাহলে চাহিদা রেখাটা কোন দিকে চলে আসলো? আগে ছিল এইটা, আর এখন নতুন চাহিদা রেখা হবে এইটা। তাহলে চাহিদা যদি কমে যায়, তাহলে চাহিদা রেখাটা আগে কোথায় ছিল? এই যে ডান সাইডের দিকে, এখন কোথায় আসছে? এই বাম হাতের দিকে আসছে। তার মানে চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়। তাহলে অন্যান্য অবস্থা পরিবর্তনের কারণে, যেমন আয় যদি হ্রাস পায়, তাহলে দাম স্থির থাকলেও ভোক্তা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করে, অর্থাৎ ভোক্তার চাহিদা হ্রাস পায়। এটাকেই বলা হচ্ছে চাহিদার হ্রাস। তাহলে আয় কমে যাওয়ার কারণে চাহিদার পরিমাণ কমে যাওয়াটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। আর চাহিদা যদি হ্রাস পায়, তাহলে চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়। এটাই হলো চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তর। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে চাহিদার স্থানান্তরটা কার সাথে সম্পর্কিত? এটা দাম স্থির থাকবে, অন্যান্য অবস্থাগুলোর সাথে সম্পর্কিত। অন্যান্য অবস্থার মধ্যে যদি একটা আয় ধরি আমরা, তাহলে আয় যদি বাড়ে, তাহলে চাহিদা বাড়ে। তাহলে পূর্বের চেয়ে বেশি ক্রয় করে চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হয়। আর আয় যদি কমে, তাহলে তার ক্রয় ক্ষমতা হ্রাস পায়, তাহলে সে পূর্বের চেয়ে কম পরিমাণে দ্রব্য সামগ্রী ক্রয় করে। এর জন্য চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়। তাহলে আমরা কি বুঝলাম? যে চাহিদার স্থানান্তরটা বা চাহিদার হ্রাস বৃদ্ধিটা কার সাথে সম্পর্কিত? অন্যান্য অবস্থাগুলোর সাথে সম্পর্কিত। অন্যান্য অবস্থাগুলোর মধ্যে একটা হলো আয়। তো যদি রুচি বেড়ে যায়, তাহলে কি করবে? দাম আগের মতোই আছে, ভোক্তার রুচি বেড়ে গেছে, তাহলে রুচির পরিবর্তন হলে সে
পূর্বের চেয়ে বেশি বেশি ক্রয় করবে। তাহলে রুচির পরিবর্তনের কারণে যদি পূর্বের চেয়ে বেশি ক্রয় করে একই দামে, তাহলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। আর রুচি পরিবর্তন হয়ে যদি কমে যায়, তাহলে চাহিদা রেখাটা কী হবে? বাম দিকে স্থানান্তরিত হবে। তো এরকম রুচি, অভ্যাস, অন্যান্য অবস্থার মধ্যে আয়, এগুলো যদি পরিবর্তন হয়, তাহলে এগুলো পরিবর্তনের কারণে যদি চাহিদা বাড়ে, সেটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি, চাহিদা রেখা ডান দিকে স্থানান্তরিত হবে। আর যদি চাহিদা কমে, সেটাকে বলে চাহিদার হ্রাস, তখন চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হবে। তো এবার এই চাহিদার হ্রাস বৃদ্ধি আর সংকোচন সম্প্রসারণের মধ্যে পার্থক্য। সংকোচন সম্প্রসারণ আর হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য আসে পরীক্ষায়। তাহলে সংকোচন সম্প্রসারণ কি? অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম কমলে তার চাহিদা বেড়ে যায়, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। আর দাম বাড়লে চাহিদা কমে যায়, এটাকে বলা হয় চাহিদার সংকোচন। তাহলে প্রথম পার্থক্য আমরা সংজ্ঞা দিয়ে দিব। আর এটার ক্ষেত্রে কি হবে? যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থা পরিবর্তনের কারণে যদি চাহিদা বাড়ে, তাহলে সেটাকে বলা হচ্ছে চাহিদার বৃদ্ধি। আর যদি চাহিদা কমে যায়, সেটাকে বলা হচ্ছে চাহিদার হ্রাস। 2 নম্বর পার্থক্য হলো, এক্ষেত্রে এই চাহিদার সংকোচন সম্প্রসারণ কার সাথে সম্পর্কিত? দামের সাথে সম্পর্কিত। আর চাহিদার হ্রাস বৃদ্ধিটা কার সাথে সম্পর্কিত? অন্যান্য অবস্থাগুলোর সাথে সম্পর্কিত। চাহিদার সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে কি স্থির থাকে? অন্যান্য অবস্থাগুলো স্থির থাকে। আর এক্ষেত্রে কি থাকে? এক্ষেত্রে দামটা স্থির থাকে। তো এই 3টা পার্থক্য আমরা দিয়ে দেব যদি 2 নম্বরের জন্য এটা আসে, যে চাহিদা সংকোচন সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধির মধ্যে পার্থক্য। আরও যদি চাও তুমি আরও পার্থক্য দিতে পারো, সেখানে তুমি চিত্রও দিতে পারো যে চাহিদার সংকোচন সম্প্রসারণ, লিখতে পারো কি যে চাহিদার সংকোচন সম্প্রসারণ একই রেখায় ব্যাখ্যা করা যায়, আর চাহিদার হ্রাস বৃদ্ধি একই রেখায় ব্যাখ্যা করা যায় না, একাধিক রেখার প্রয়োজন হয়। চাহিদার হ্রাস বৃদ্ধিতে শুধুমাত্র কি চাহিদা রেখার কোনো স্থানান্তর হয় না, একই চাহিদা রেখায় ব্যাখ্যা করা যায়, চাহিদা রেখার ডানে বা বামে স্থানান্তরিত হয় না। আর এটাতে চাহিদা রেখা কি হয়? যদি বৃদ্ধি পায় তাহলে ডানে স্থানান্তরিত হয়, আর যদি হ্রাস পায় তাহলে বামে স্থানান্তরিত হয়। এটা হলো প্রাথমিক। বৃদ্ধি পেলে ডান দিকে স্থানান্তরিত হয়, আর হ্রাস পেলে বাম দিকে স্থানান্তরিত হয়। এই 5টা পার্থক্য লিখে দিবা। এগুলি হলো মোস্ট ইম্পর্টেন্ট পার্থক্য। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো মনে রাখতে হবে যে চাহিদার সংকোচন সম্প্রসারণ দামের সাথে সম্পর্কিত, এক্ষেত্রে অন্যান্য অবস্থাগুলো স্থির থাকবে। আর চাহিদার হ্রাস বৃদ্ধি বা চাহিদা রেখার স্থানান্তরটা অন্যান্য অবস্থাগুলোর সাথে সম্পর্কিত, এক্ষেত্রে দামটা স্থির থাকবে। তো দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাওয়া বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। তাহলে চাহিদার হ্রাস বৃদ্ধি এবং সংকোচন সম্প্রসারণ ক্লিয়ার হয়ে গেছে। ওকে, ভেরি গুড, সবাই জানাইছে যে ক্লিয়ার বিষয়টি। ওকে, তাহলে এবার আমরা পরের টপিকসে চলে যাব। পরের টপিক কি? যে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা কি। খুবই মজার জিনিস এগুলো, পড়লে খুব ভালো লাগে, বুঝতে পারলে খুবই ভালো লাগে, ভীষণ মজা লাগে। আর যদি বুঝতে না পারি, তাহলে ইকোনমিক্স পড়তে খুবই কষ্ট লাগে, মনে হয় এটা একটা বিরক্তিকর সাবজেক্ট। কিন্তু ইকোনমিক্স আসলে ইন্টারেস্টিং সাবজেক্ট। অন্যান্য সকল সাবজেক্ট পড়ার চেয়ে ইকোনমিক্স পড়তে মজা বেশি, যদি বুঝতে পারো। না বুঝলে অবশ্যই বিরক্তি ফিল হবে। তাহলে আমরা যাই স্থিতিস্থাপক চাহিদা। তাহলে স্থিতিস্থাপক চাহিদা ব্যাখ্যা করার পূর্বে একটা জিনিস আমি বলি, একটু বোঝার চেষ্টা করো। এই দাম মনে করো 10 টাকা, তখন চাহিদা হলো 20 একক, দাম বেড়ে 20 টাকা হলো। এখন বলো তো দামটা কি দ্বিগুণ হইল না? দাম ছিল 10 টাকা, দাম বেড়ে 20 টাকা হলো, তাহলে দামটা দ্বিগুণ হলো। এখন চাহিদার পরিবর্তনটা কীরকম হবে? দ্বিগুণ হবে, দ্বিগুণের কম হবে, না দ্বিগুণের চেয়ে বেশি হবে? তা এখন দাম দ্বিগুণ হলো, চাহিদা কমে গিয়ে 5 হলো, তাহলে দাম 10 টাকা বাড়লো আর চাহিদার পরিমাণ কমে গিয়ে 5 একক হলো। তা এখন দাম বাড়লো দ্বিগুণ, কিন্তু চাহিদা কয় গুণ কমলো? এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে? 2। আর এটা দিয়ে এটাকে যদি ভাগ করি কত আসে? 4। তাহলে দাম দ্বিগুণ হইল আর চাহিদা 4 গুণ কমে গেল। দামটা দ্বিগুণ হইল কিন্তু চাহিদা কমলো কি? 4 গুণ। তাহলে দামের পরিবর্তনের ফলে চাহিদার কিরূপ পরিবর্তন হয় সেইটা যে আমরা ব্যাখ্যা করব, সেটাই হলো এই স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। তো বিষয়টা হলো এরকম যে স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা হলো কি? যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন যদি অধিক হয়, অর্থাৎ দাম যতটুকু পরিবর্তন হবে চাহিদা যদি তার চেয়ে অনেক বেশি হারে পরিবর্তন হয়। যেমন এখানে দেখলাম আমরা দামটা হলো দ্বিগুণ কিন্তু চাহিদা পরিবর্তন হলো 4 গুণ। অর্থাৎ এই সংখ্যা দুটো ভাগ করব, এই সংখ্যা দুটো যদি ভাগ করি, 20কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? 2। আর 20কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। তাহলে দামের পরিবর্তনটা হলো দ্বিগুণ কিন্তু চাহিদার পরিবর্তনটা
4 গুণ। তাহলে দামের পরিবর্তনের চেয়ে যদি চাহিদার পরিবর্তনটা অনেক বেশি হয় তাহলে সেইটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। সেই চাহিদাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তাহলে দাম সামান্য পরিবর্তন হলে চাহিদা যদি ব্যাপক হারে পরিবর্তন হয়, তার চেয়ে অনেক বেশি হারে পরিবর্তন হয়, সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। আর অস্থিতিস্থাপক চাহিদা কি? অস্থিতিস্থাপক চাহিদা হলো দাম অনেক বেশি গুণ বাড়লো কিন্তু চাহিদা অনেক কমে যাওয়ার কথা। দাম যেহেতু অনেক বেশি বেড়ে গেছে তাহলে চাহিদাও অনেক বেশি কমে যাওয়ার কথা। দাম অনেক বেশি বাড়লো কিন্তু চাহিদার তেমন কোনো পরিবর্তন হলো না, চাহিদা কমলো, খুবই অল্প পরিমাণে কমলো, তাহলে সেটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। সেটা কীরকম? ধরো লবণের কেজি এখন ধরো 40 টাকা, তা লবণের কেজি 40 টাকা থেকে যদি 400 টাকাও হয়, মানুষ কি চাহিদা কমাইতে পারবে? চাহিদা কমাতে পারবে না। কমাবে মানে তোমার হলো সাশ্রয়ী হবে একটু এবং অপচয়টা কমাবে, এজন্য পূর্বের চেয়ে সামান্য কিছু চাহিদা কমবে। পূর্বে যদি 1 কেজি লাগতো 1 সপ্তাহে, এখন সে 1 কেজি ক্রয় করবে হয়তোবা তার চেয়ে সামান্য কম ক্রয় করবে, খুবই অল্প। কেন? এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তেল এখন 200 টাকা লিটার, তো 200 টাকা লিটার থেকে তেল যদি 400 টাকা লিটারও হয়, তেল খাওয়া কি মানুষ খুব বেশি কমাইতে পারবে? কমাবে, সামান্য পরিমাণে কমবে। আগে যেখানে মাসে যার 5 লিটার লাগলো সে হয়তো বা এখন 4 লিটারে চালানোর চেষ্টা করবে। অর্থাৎ দামের পরিবর্তনটা অনেক বেশি কিন্তু চাহিদার পরিবর্তনটা হবে খুবই অল্প, তাহলে সেটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। বিলাসজাত দ্রব্যের চাহিদাগুলোকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা, আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তো যেগুলো আমরা আরামায়েশের জন্য ব্যবহার করি, বিলাসজাত দ্রব্য, সেগুলোকে বলা হচ্ছে আরামদায়ক দ্রব্য, সেগুলোর ক্ষেত্রে চাহিদাটা হবে স্থিতিস্থাপক। অর্থাৎ দাম সামান্য যদি কমে তাহলে মানুষ অনেক বেশি বেশি পরিমাণে কিনবে, আবার দাম যদি সামান্য বেড়ে যায় অনেক বেশি পরিমাণে কেনা কমায় দেবে। তাহলে দাম সামান্য পরিবর্তন হলে চাহিদাটার পরিবর্তন অনেক বেশি হয়। এগুলো হয় বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে। তাহলে বিলাসজাত দ্রব্যের চাহিদা হলো স্থিতিস্থাপক চাহিদা। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম যতই বেশি বাড়ুক না কেন তার চাহিদার তেমন পরিবর্তন হবে না, চাহিদার পরিবর্তনটা হবে খুবই কম। তাহলে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন যদি খুবই কম হয় তখন তাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। আর নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম অনেক বেশি বাড়লেও এদের চাহিদা তেমন কমে না, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। এবার এই স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা আমরা রেখার সাহায্যে দেখব যে কোনটা স্থিতিস্থাপক চাহিদা আর কোনটা অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে প্রথমে আমরা স্থিতিস্থাপক চাহিদাটা দেখি। স্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটা অনেক বেশি ঢাল হয় এরকম। তাহলে দেখো এখানে আমরা দেখলেই বুঝতে পারবো, এখানে আমার দুটো বিন্দু নিতে হবে দামের পরিবর্তনের। এই যে দুটা বিন্দু নিলাম, তুমি রেখাটাকে আরও স্লপ নিতে পারো, আরও এইরকম স্লপ নিতে পারো। তাহলে দেখো দাম P1 থেকে দাম বেড়ে P2 হলো, চাহিদার পরিমাণ ছিল Q1 এবং চাহিদার পরিবর্তন হলো Q2। এটা হলো A বিন্দু, এটা হলো B বিন্দু, এটা D, এটা হলো চাহিদা রেখা, এটা হলো স্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে কিভাবে বুঝবো? এখানে দেখো দামের পরিবর্তনের মানটা অর্থাৎ P1 P2টা ছোট আর চাহিদার পরিবর্তনটা কত? চাহিদার পরিবর্তনটা অনেক বেশি, Q1 Q2টা বেশি। তাহলে এইটুকু হলো দামের পরিবর্তন আর এইটুকু হলো চাহিদার পরিবর্তন। তাহলে আমরা দেখতে পাচ্ছি দামের পরিবর্তন হলো এইটুকু আর চাহিদার পরিবর্তন হলো তার চেয়ে বেশি। তাহলে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন অধিক, তাহলে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। তাহলে সংজ্ঞা কি লিখব? যে দামের পরিবর্তনের তুলনায় যদি চাহিদার পরিবর্তন বেশি হয় তাহলে সেটাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। অর্থাৎ দাম যদি সামান্য বাড়ে তাহলে চাহিদার পরিমাণ তার চেয়ে অনেক বেশি যদি হ্রাস পায়, অথবা দাম যদি সামান্য কমে তাহলে চাহিদার পরিমাণ যদি অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পায় তাহলে সেই দ্রব্যের চাহিদাটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। আর এটা কোন দ্রব্যের ক্ষেত্রে হয়? এটা হয় বিলাসজাত দ্রব্যের। তাহলে বিলাসজাত দ্রব্যের চাহিদা হলো স্থিতিস্থাপক চাহিদা, আর বা বিলাসজাত দ্রব্যের চাহিদা রেখাটা হলো স্থিতিস্থাপক রেখা। তাহলে স্থিতিস্থাপক রেখা হলো এরকম অনেক বেশি ঢাল। তাহলে এখানে আমরা কি লিখব?
প্রাথমিক দাম P1 তখন চাহিদার পরিমাণ কি Q2, আর দাম বেড়ে যদি P2 হয় তখন চাহিদার পরিমাণ কমে কি হয় Q1 হয়। এক্ষেত্রে দাম সামান্য বেড়ে যাওয়ার ফলে চাহিদার পরিমাণ অনেক বেশি পরিমাণে হ্রাস পায়, অর্থাৎ দাম বাড়লো কত P1 P2, চাহিদার পরিমাণ কমে গেল Q1 Q2। দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন অনেক বেশি, তাই এটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা। এবার আসি অস্থিতিস্থাপক চাহিদাটা তাহলে কীরকম হবে, চিত্রের মাধ্যমে আমরা দেখব অস্থিতিস্থাপক চাহিদা। একটা চিত্র আঁকি। এই অস্থিতিস্থাপক চাহিদা রেখাটা হয় অধিক খারাপ প্রকৃতির, স্থিতিস্থাপক চাহিদা রেখাটা অনেক স্লভ হয়, আর অস্থিতিস্থাপক চাহিদা রেখাটা হয় খারাপ প্রকৃতির। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাবো যে তাহলে দাম P1, চাহিদার পরিমাণ Q1, দাম বেড়ে P2 হলো, কমে Q2 হলো। তাহলে দেখো তো দাম যখন P1 তখন চাহিদার পরিমাণটা হলো Q1, দাম অনেক বেশি বাড়লো, অনেক বেশি দাম বাড়লো, অনেক বেশি বেড়ে P2 হলো, তখন চাহিদার পরিমাণটা কমে গিয়ে কি হলো Q2 হলো। তাহলে আগে ছিল Q1, এখন হলো Q2, তাহলে চাহিদা কতটুকু কমছে, এই যে এইটুকু কমছে, সামান্য কমছে, কিন্তু দামের পরিবর্তন কি অনেক বেশি। তাহলে এক্ষেত্রে কোন পরিবর্তনটা বেশি, দামের পরিবর্তনটা বেশি আর চাহিদার পরিবর্তনটা কম। তাহলে এটা কোন দ্রব্যের ক্ষেত্রে, ধরো চালের দাম, প্রথমত দাম ছিল 50 টাকা কেজি, তখন একটা পরিবার 10 কেজি চাল কিনত, দাম বেড়ে 120 টাকা হয়ে গেছে। এখন ওই পরিবার কি, তার পরিবারে যতজন লোক সেই অনুযায়ী তো চাল ক্রয় করতে হবে তাকে, তাহলে সে কি খুব বেশি কেনা কমাইতে পারবে, 10 কেজি তার প্রতিদিন লাগতো, তাহলে এখন সে কয় কেজি কিনবে, 8 কেজি অথবা 9 কেজি কিনবে, অর্থাৎ দাম দ্বিগুণের চেয়েও বেশি বাড়ছে, কিন্তু তার চাহিদা তেমন একটা কমে নাই। এইটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে সংজ্ঞা কি, যে দামের ব্যাপক পরিবর্তন হলেও চাহিদার যদি তেমন কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ দাম অনেক বেশি বেড়ে গেলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না, চাহিদা সামান্য পরিমাণে হ্রাস পাবে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, যে দাম যদি কমে, চালের দাম যদি কমে 120 টাকা থেকে 50 টাকাতে আসে, তাহলে মানুষ কি বস্তায় বস্তায় কিনে যে সঞ্চয় করবে এমনটাও কিন্তু না। তেলের দাম এই 200 টাকা লিটার থেকে কমে যদি 150 টাকাও আসে, মানুষ ড্রামে ড্রামে কিনে তেল রেখে দেবে এরকমটাও কিন্তু হয় না। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম অনেক বেশি বাড়লেও বা অনেক বেশি কমলেও এর চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। দাম অনেক বেশি বাড়লে চাহিদা কমে সামান্য, দাম অনেক বেশি কমলে চাহিদাও বাড়ে সামান্য, খুব বেশি তেমন বাড়ে না। এই জন্যে রেখাটা হয় এরকম, এখানে দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তনটা অনেক কম, তাই এটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা, আর এই রেখাটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে এটা কোন দ্রব্যের ক্ষেত্রে হয়, এটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এই চাহিদাটা হবে অস্থিতিস্থাপক। বিষয়টা ক্লিয়ার হয়েছে? এখন তোমার প্রশ্নে আসতে পারে অস্থিতিস্থাপক চাহিদা এবং স্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। তাহলে প্রথম পার্থক্য দিবা সংজ্ঞাগত। তাহলে সংজ্ঞা কি, যে দামের সামান্য পরিবর্তনে চাহিদার পরিবর্তন যদি অনেক বেশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা, আর দামের অনেক বেশি পরিবর্তনের ফলেও যদি চাহিদার তেমন কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। তাহলে এখানে কি দামের পরিবর্তন অনেক বেশি, চাহিদার পরিবর্তন কম, কোনটাতে, অস্থিতিস্থাপক চাহিদায়। আর স্থিতিস্থাপক চাহিদা কি, দামের পরিবর্তন কম, চাহিদার পরিবর্তনটা অধিক। তাহলে এই অস্থিতিস্থাপক চাহিদা কার ক্ষেত্রে হয়, এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, আর স্থিতিস্থাপক চাহিদা কার ক্ষেত্রে হয়, এটা হলো বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে। অস্থিতিস্থাপক চাহিদা রেখাটা অধিক খারাপ প্রকৃতির হয় এবং স্থিতিস্থাপক চাহিদা রেখাটা অনেক স্লপ প্রকৃতির হয়। এরপরে তুমি একটা অস্থিতিস্থাপক চাহিদা রেখা এঁকে দেখাতে পারো আর স্থিতিস্থাপক চাহিদা একটা এঁকে দেখাতে পারো, এই 4-5টা পার্থক্য লিখতে পারো। তো এটা সাধারণত খতে আসে, স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা বলতে কি বুঝো, অথবা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো, এটা 2 নম্বরের জন্য সাধারণত আসে। তো যদি পরীক্ষায় 3 বা 4 নম্বরের গ বা ঘতে আসে কখনো, তাহলে এই 3-4টা পার্থক্য লিখে দিবা। প্রথম হলো সংজ্ঞাগত পার্থক্য, দ্বিতীয় পার্থক্য কি হবে, স্থিতিস্থাপক চাহিদায় দামের পরিবর্তনের চেয়ে চাহিদার পরিবর্তন হবে অধিক, আর অস্থিতিস্থাপক চাহিদায় দামের পরিবর্তন হবে অধিক, চাহিদার পরিবর্তন হবে কম। এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে অস্থিতিস্থাপক চাহিদা, আর স্থিতিস্থাপক চাহিদা হলো বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে। এই রেখা অস্থিতিস্থাপক চাহিদা রেখা অধিক খারাপ প্রকৃতির, স্থিতিস্থাপক চাহিদা রেখা ঢাল অনেক বেশি।
আর এই রেখা একটা এঁকে দিলাম আর এখানে একটা রেখা এঁকে দিলাম, এগুলোই হলো পার্থক্য। তো এই স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার ধারণা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও। এরপরে আমরা এই স্থিতিস্থাপকতার টপিকসে চলে যাব। এখন পড়লাম আমরা স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদা। চাহিদা সাধারণত দুই ধরনের হয় বা চাহিদার পরিবর্তনটাও দুই ধরনের হয়, একটা হলো স্থিতিস্থাপক আর একটা হলো অস্থিতিস্থাপক। আর স্থিতিস্থাপকতা হলো ভিন্ন জিনিস। এবার আমরা এই স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব, যেইটা এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস। তো এই দ্বিতীয় চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস হলো স্থিতিস্থাপকতা, এইটা নিয়ে এবার আমরা আলোচনা করব। তো স্থিতিস্থাপকতা কি? তো আমরা জানি কি যে দাম যদি বাড়ে বা কমে, অর্থাৎ দাম পরিবর্তন হলে, দাম যদি পরিবর্তন হয় তাহলে চাহিদার পরিবর্তন হয়, চাহিদারও পরিবর্তন হয়। দাম পরিবর্তন হলে চাহিদার পরিবর্তন হয়। সকল দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন কি সেম হয়? হয় না। কেন? কোনো একটা দ্রব্যের দাম যদি 2 গুণ হয় তাহলে তার চাহিদা কি কমবে, তাহলে কত গুণ কমবে সেটা কি আমরা জানি? সেটা আমরা জানি না। এক একটা দ্রব্যের ক্ষেত্রে এক এক রকম হবে। কোনো দ্রব্যের যদি দাম দ্বিগুণ হয় তাহলে তার চাহিদা কি দ্বিগুণ কমতে পারে, দ্বিগুণের কম কমতে পারে, অথবা দ্বিগুণের চেয়ে অনেক বেশিও কমতে পারে। আবার কোনো একটা দ্রব্যের দাম যদি দ্বিগুণ কমে যায় তাহলে তার চাহিদা কত গুণ বাড়বে সেটা আমরা জানি না, সঠিকভাবে কখনোই পরিমাপ করা যায় না। তো এই যে দামের পরিবর্তন যত গুণ হবে তার ফলে চাহিদার পরিবর্তনের হারটা কীরূপ হবে, চাহিদা কত গুণ হ্রাস বা বৃদ্ধি পাবে, সেটা নির্ণয় করার প্রক্রিয়াই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি হবে? দামের পরিবর্তনের ফলে চাহিদা কি হারে পরিবর্তন হয়, দামের পরিবর্তনের ফলে চাহিদা কি হারে পরিবর্তন হয় তার নির্ণয় করার প্রক্রিয়াই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। অর্থাৎ দাম যদি দ্বিগুণ হয় তাহলে চাহিদা কত গুণ হ্রাস পাবে সেটা নির্ণয় করার প্রক্রিয়াই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞা আমরা কি লিখব? যে দামের পরিবর্তনের ফলে চাহিদা কি হারে পরিবর্তন হয় তা নির্ণয় করার প্রক্রিয়াই হলো চাহিদার স্থিতিস্থাপকতা। এজন্য চাহিদার স্থিতিস্থাপকতাকে প্রকাশ করা হয় ইডি অথবা ইপি অথবা শুধুমাত্র ই দিয়েও প্রকাশ করা হয়, ইলাস্টিসিটি। স্থিতিস্থাপকতা শব্দের ইংরেজি হলো ইলাস্টিসিটি। তো এটাকে আমরা কি বলতে পারি? প্রাইস ইলাস্টিসিটি বা ডিমান্ড ইলাস্টিসিটি, অথবা ইলাস্টিসিটি অফ প্রাইস অথবা ইলাস্টিসিটি অফ ডিমান্ড। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা আর দাম স্থিতিস্থাপকতা সেম জিনিস। চাহিদা আর দাম দুজনের সাথে সম্পর্কিত, এই জন্য দাম স্থিতিস্থাপকতাও যা, চাহিদার স্থিতিস্থাপকতাও তা। তাহলে স্থিতিস্থাপকতার সংজ্ঞা কি হবে? দামের পরিবর্তনের ফলে চাহিদা কি হারে পরিবর্তন হয় তা নির্ণয় করার প্রক্রিয়াই হলো চাহিদার স্থিতিস্থাপকতা অথবা দাম স্থিতিস্থাপকতা। তো দাম স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা আরেকটু ভিন্নভাবে বলতে পারি, সেটা হলো যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন ও দামের আপেক্ষিক পরিবর্তনের অনুপাতকেই বলা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার আপেক্ষিক পরিবর্তন ও দামের আপেক্ষিক পরিবর্তনের অনুপাতকেই বলা হয় চাহিদার স্থিতিস্থাপকতা। এটা হলো চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। কি বলছি? যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, চাহিদার আপেক্ষিক পরিবর্তন ভাগ দামের আপেক্ষিক পরিবর্তন। চাহিদার আপেক্ষিক পরিবর্তনকে দামের আপেক্ষিক পরিবর্তন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা পাবো চাহিদার স্থিতিস্থাপকতা। এখন কথা হচ্ছে যে চাহিদার আপেক্ষিক পরিবর্তনটা আসলে কি জিনিস? চাহিদার আপেক্ষিক পরিবর্তন, তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন নির্ণয় করা যায় দেখো কিভাবে, যে চাহিদার পরিবর্তন ভাগ প্রাথমিক চাহিদা, অর্থাৎ প্রথমে চাহিদা কত ছিল, এরপরে চাহিদা কতটুকু পরিবর্তন হলো, বাড়লো বা কমলো। তাহলে দামের আপেক্ষিক পরিবর্তনটা কি জিনিস? দামের আপেক্ষিক পরিবর্তন হলো যে দামের পরিবর্তন ভাগ প্রথম অথবা প্রাথমিক দাম, অর্থাৎ প্রথমে দাম কত ছিল আর দাম কতটুকু পরিবর্তন হলো, এই দুইটা ভাগ করলে আমরা দামের আপেক্ষিক পরিবর্তন পাই। প্রথমে চাহিদা কতটুকু ছিল আর চাহিদা কতটুকু পরিবর্তন হলো, এই দুইটা ভাগ করলে আমরা চাহিদার আপেক্ষিক পরিবর্তন পাই। এগুলোকে যখন আমরা সংকেতের মাধ্যমে প্রকাশ করব তখনই আমরা চাহিদার স্থিতিস্থাপকতার সূত্রটা পেয়ে যাব। চাহিদার পরিবর্তন, তো চাহিদার পরিবর্তনকে প্রকাশ করা হয় ডেল কিউ দ্বারা। এই ডেল শব্দটার অর্থ পরিবর্তন আর এই কিউ দিয়ে বোঝায় কোয়ান্টিটি অফ ডিমান্ড। আর নিচে কি আছে? প্রাথমিক চাহিদা।
তাহলে প্রাথমিক চাহিদাটাকে আমরা শুধু কিউ দ্বারা প্রকাশ করতে পারি। এরপরে দামের পরিবর্তনটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? ডেল পি। ডেল মানে পরিবর্তন আর পি হলো প্রাইস মানে দামের পরিবর্তন। আর প্রাথমিক দামটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? শুধুমাত্র পি দ্বারা প্রকাশ করি। তাহলে এই দিকে আমরা কোনটাকে কি ধরলাম সেটা একটু লিখতে পারি যে ডেল কিউ এটা কি? যে এটা হলো চাহিদার পরিবর্তন। এটা কি? চাহিদার পরিবর্তন। কিউটা কি? কিউটা হলো প্রাথমিক চাহিদা। আচ্ছা, ডেল পিটা কি? যে ডেল পি হলো দামের পরিবর্তন। আর পিটা কি? পি হলো প্রাথমিক দাম। তাহলে এইগুলোকে এই যে সংকেতের মাধ্যমে এগুলোকে প্রকাশ করলাম। এরপরে আমার কাজ কি? এরপরে কাজ হলো এইটা আর এটা দুটো কি ভাগাকারে আছে, এটা একটা ভগ্নাংশ এটাও একটা ভগ্নাংশ। তাহলে এই যে আমি কি লিখব? ডেল কিউ বাই কিউ। এই ভগ্নাংশটাকে রেখে দিলাম, উপরের ভগ্নাংশটাকে রেখে দিলাম। এই ভগ্নাংশটা তার সাথে কি ভাগাকারে আছে, গুণ করে দিলাম। গুণ করে দিলে আমরা কি জানি যে নিচের ভগ্নাংশটা গুণ করে দিলে উল্টে যাবে, তার মানে পিটা চলে যাবে উপরে আর ডেল পিটা চলে আসবে নিচে। এরপরে আমার কাজ হলো জাস্ট সাজিয়ে লিখা। তাহলে ইপি সমান সমান কি? এই যে এইটাকে এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে পাঠাই দিব। তাহলে কি হবে? ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। কী করলাম? এইটাকে এখানে আনলাম আর এটাকে এখানে পাঠাই দিলাম। এটাই হলো চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। মনে রাখতে হবে যে চাহিদার স্থিতিস্থাপকতা ইপি অথবা ইডি সমান সমান হলো ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। এই সূত্রটা মনে রাখতে হবে। এটা এমসিকিউ আসে সবচেয়ে বেশি, যে নিচের কোনটি স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। তো তোমাদেরকে এটা মনে রাখতে হবে। আর এটা দিয়েই আমরা এখন অঙ্ক করতে শিখবো। তাহলে যদি কখনো পরীক্ষায় এটা 2 নম্বরের জন্য আসে যে চাহিদার স্থিতিস্থাপকতা ধারণাটি ব্যাখ্যা করো, তাহলে এই যে যা লিখলাম এইটুকুই তোমরা পরীক্ষায় শুধু লিখে দেবে। এখন আমরা যে স্থিতিস্থাপকতার সূত্রটি পড়লাম, এই সূত্রটি থেকে আমাদের মাস্ট বি একটা পরীক্ষায় সিকিউ কোশ্চেন আসবে। তাহলে সেই সিকিউ কোশ্চেনটি কীরকম হবে সেটা এবার আমরা দেখি। প্রথমত আমাদের একটা সূচি দেওয়া থাকে যে দাম আর চাহিদা। এটা হলো আমাদের একটা চাহিদা সূচি। প্রশ্ন থাকবে কি? যে স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা। কার মাধ্যমে? স্থিতিস্থাপকতার মাধ্যমে। যে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। দাম এবং চাহিদার পরিমাণ দেওয়া আছে, একটা সূচি দেওয়া আছে, বলবে যে স্থিতিস্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো বা দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। তাহলে আমরা জানি কি স্থিতিস্থাপকতা ইপি বা ইডি সমান সমান কি? ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। খুবই সহজ এগুলো। একবারে এটা সময় যা থাকবে তোমার পরীক্ষায় তার থেকে এটা অনেক কম সময়ে অ্যান্সার করা সম্ভব, যদি শুধু বুঝতে পারো, নির্ণয় করা শিখতে পারো। তাহলে সবচেয়ে অ্যান্সার করা সবচেয়ে সহজ এটা। তাহলে এটা কি? ডেল কিউ এটা কি? চাহিদার পরিবর্তন। ডেল পি কি? দামের পরিবর্তন। পি হলো প্রাথমিক দাম আর কিউ হলো প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে আমরা প্রাথমিক দামটা লিখি। তাহলে প্রথম দাম কোনটা? এটাকে আমরা প্রথম দাম ধরতে পারি, এটাকেও ধরতে পারি, তবে শুরু থেকেই ধরবো, এখান থেকেই ধরবো। এটা হলো প্রথম দাম। তাহলে প্রথম দাম কত? 10 টাকা। তাহলে প্রথম চাহিদা কত? কিউ। তাহলে প্রথম চাহিদা কত? প্রথম দাম যেহেতু 10 টাকা, তাহলে প্রথম চাহিদা হলো 50। এরপরে আমরা নির্ণয় করি দামের পরিবর্তন। দামের পরিবর্তন। দাম 10 টাকা থেকে কত হয়েছে? 20 টাকা। তাহলে আমার দামের পরিবর্তন বের করতে হবে যে দাম কতটুকু চেঞ্জ হইল। তাহলে আমি কি আগের দাম থেকে পরের দাম বিয়োগ দিব না পরের দাম থেকে আগের দাম বিয়োগ দিব? তাহলে আমি পরের দাম থেকে আগের দাম বিয়োগ দিই। তাহলে পরে দাম হয়েছে 20 টাকা, আগে ছিল 10 টাকা, তাহলে দামের পরিবর্তন হলো 10 টাকা। এবার আমি ডেল কিউ নির্ণয় করি। তাহলে ডেল কিউটা কি? চাহিদার পরিবর্তন। তাহলে চাহিদা কতটুকু পরিবর্তন হলো? তাহলে দাম ছিল 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 50। দাম বেড়ে 20 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ কমে গিয়ে 30 একক হলো। তাহলে চাহিদার পরিবর্তনটা কতটুকু হবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে চাহিদা প্রথম ছিল 50, পরে চাহিদা কত হলো? 30 হলো। তাহলে চাহিদার পরিবর্তন বের করব। এই চাহিদার পরিবর্তন বের করার জন্য দামের পরিবর্তনটা কিভাবে বের করছি? যে পরের দাম থেকে আগের দামটা বিয়োগ দিছি। এখানেও তাহলে আমাকে একই জিনিস ফলো করতে হবে, পরের চাহিদা থেকে আগের চাহিদাটা বিয়োগ দিতে হবে। তাহলে 30 মাইনাস 50, তাহলে কত হবে? -20। এই সংখ্যা মানগুলো এখানে বসাবো, খুবই সহজ। তাহলে ডেল কিউ আমরা কত পাইলাম? ডেল কিউ পাইলাম -20। তাহলে -20 ডেল পি কত পাইছি? ডেল পি পেয়েছি 10। পি কত? পি হলো 10। কিউ কত? 50। তাহলে এটা আর এটা কাটাকাটি করা যায়। তাহলে এটা 10 দিয়ে যদি কাটাকাটি করি, 10 দুগুণে 20 আর 5 10 50, তাহলে -2/5।
তাহলে স্থিতিস্থাপকতার মান কত পাইলাম আমরা? -2/5। এরপরে আমাকে কি করতে হবে? এই চিহ্নটাকে পরিহার করতে হবে, এই চিহ্নটা পরিহার করে পরম মান নিতে হবে। তাহলে -2/5 এখানে এই সংখ্যাটা তাহলে কি হবে এখন? এই যে পরম মান যদি করে নেই তাহলে এটা এখন চিহ্নমুক্ত হয়ে গেল। এই চিহ্নমুক্ত হওয়ার পরে এই সংখ্যাটা আমার কম্পেয়ার করতে হবে। তো এই সংখ্যাটা কি কত হবে? 1-এর চেয়ে বড় না 1-এর চেয়ে ছোট, এইটুকু কম্পেয়ার করতে হবে। তাহলে উপরে যদি ছোট সংখ্যা থাকে আর নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে সেই ভাগফলটা অবশ্যই 1-এর চেয়ে ছোট। আর উপরে যদি বড় সংখ্যা থাকে নিচে যদি ছোট সংখ্যা থাকে তাহলে সেই ভাগফলটা মাস্ট বি 1-এর চেয়ে বড়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে যে স্থিতিস্থাপকতার মানটা পাইলাম, চিহ্নমুক্ত করে নিলাম, এটাকে বলে পরম মানের চিহ্ন, মানে চিহ্নমুক্ত মান 2/5। অর্থাৎ এই সংখ্যা মানটা কি? অবশ্যই 1-এর চেয়ে ছোট। তাহলে আমরা কি পাইলাম? স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে ছোট। অতএব দ্রব্যটি, যেই দ্রব্যের দাম চাহিদার সূচি দেওয়া ছিল, দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয়। তাহলে স্থিতিস্থাপকতার মান যদি 1-এর চেয়ে ছোট হয় তাহলে দ্রব্যটি হবে নিত্য প্রয়োজনীয়, আর স্থিতিস্থাপকতার মান যদি 1-এর চেয়ে বেশি হয় তাহলে দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। তাহলে আমাদেরকে এরকম একটা সূচি দিয়ে বলবে যে দ্রব্যটির প্রকৃতি ব্যাখ্যা করো, যে এটা কি বিলাসজাত দ্রব্য না নিত্য প্রয়োজনীয় দ্রব্য। তাহলে স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে কম হলে সেটা হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, আর স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বেশি হলে সেটা হবে বিলাসজাত দ্রব্য। এটা বুঝতে পারছো কিনা? দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও, দ্রুত। এইবার কীরকম ভাবে থাকতে পারে? এরকম একটা রেখা দিয়ে থাকতে পারে, চাহিদার একটা রেখা দিয়ে থাকতে পারে। এটা একটা চাহিদা রেখা। বলতে পারে স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় অথবা ব্যাখ্যা করো, যে কোনো একটা দেওয়া থাকবে যে স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো অথবা ব্যাখ্যা করো। সেম জিনিস আমরা স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র কি জানি? যে ইপি সমান সমান কি? ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই কিউ। আমার কাজ কি? প্রথম দাম বের করা, প্রথম চাহিদা বের করা, এরপরে দামের পরিবর্তন বের করা, এরপরে চাহিদা পরিবর্তন নির্ণয় করা। তাহলে দেখো তো প্রথম দাম কত? এই যে 5 টাকা, এটাকে প্রথম দাম ধরলাম, তাহলে 5 বসাইলাম। তাহলে প্রথম দাম যদি 5 টাকা হয় তাহলে প্রথম চাহিদা কত? প্রথম চাহিদা হবে 60। এটা কিন্তু প্রথম চাহিদা নয়, তোমরা কিন্তু অনেকেই এটাকে প্রথম চাহিদা ধরো, এটা প্রথম দাম ধরো, এটা প্রথম চাহিদা ধরো। যদি এটা ধরো তাহলে অ্যান্সার ভুল হবে, তাহলে আর সঠিক উত্তর পাবে না। তাহলে প্রথম দাম এর মানে হচ্ছে দাম যখন 5 টাকা তখন এক্স্যাক্টলি চাহিদার পরিমাণ কত? তখন এক্স্যাক্টলি চাহিদার পরিমাণ হলো 60 একক। এরপরে পরিবর্তিত দাম হলো 10 টাকা। তাহলে দাম কি বাড়লো? কতটুকু বাড়লো বের করতে হবে। তাহলে আমি পরের দাম থেকে আগের দাম বিয়োগ দিই। তাহলে পরের দাম 10 টাকা, আগের দাম 5 টাকা, বিয়োগ দিলাম, কত আসলো? 5। এবার আমাকে চাহিদার পরিবর্তনটা বের করতে হবে। তাহলে আমি দামের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন বের করলাম? পরের দাম থেকে আগের দাম বিয়োগ করছি। তাহলে এখানেও প্রথম চাহিদা কত? 60, আর পরের চাহিদা কত? 20। তাহলে আমাকে পরের চাহিদা থেকে আগের চাহিদাটা বিয়োগ দিতে হবে। তাহলে কি করতে হবে? 20 বিয়োগ 60, তাহলে কত আসবে? -40। এবার এই সংখ্যা মানগুলো বসাই দিব, খুবই সহজ। তাহলে ডেল কিউ কত? -40, আর ডেল পি কত? 5, পি কত? 5, আর কিউ কত? 60। তাহলে আমরা কি পাচ্ছি? এটা কাটা, এটা ওটা কাটা, 20 দুগুণে যদি কাটাকাটি, 20 দুগুণে 40 আর 3 20 60। তাহলে উপরে হলো 2 আর নিচে হলো 3। তাহলে এক্ষেত্রেও আমরা ইপি কত পাচ্ছি? -2/3। তাহলে এটাকে পরম মান করে নিব, পরম মান করে যদি নেই তাহলে কত আসবে? 2/3। তাহলে এটাও কি? এই যে ইপির মান কত আসছে এখানে? 1-এর চেয়ে ছোট আসছে। তাহলে এটাও হবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা। এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এখানে যে দ্রব্যটা দেখলাম সেই দ্রব্যের প্রকৃতিটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অর্থাৎ এটা একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা। তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা রেখা, এই যে দামটা খুবই কম, তো এই জন্য এখানে দামের পরিবর্তনটা হলো যে দ্বিগুণ হলেও চাহিদার পরিবর্তনটা তার চেয়ে বেশি হওয়ার পরও এটা নিত্য প্রয়োজনে দেখাচ্ছে। তার কারণ হলো এই যে দামের সংখ্যাগুলো অনেক ছোট ছোট, এটা কোনো অসুবিধা না। তাহলে কি পেলাম আমরা? এটাও নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আচ্ছা, চিহ্নমুক্ত কিভাবে করব বুঝিনি।
তো এই যে আমাদের এখানে যে সংখ্যা মানটা আসছে এটা নেগেটিভ আসছে, তা আমরা তখন এই যে ইপির জায়গায় দুই পাশে দুটো সমান দাগ চিহ্ন দিব, এটাকে বলে পরম মান চিহ্ন। তাহলে যেই রাশিটার দুই পাশে এরকম সোজা সোজা এটাকে সমান্তরাল চিহ্ন বলে, পরম মান চিহ্ন বলে, এরকম দুটো দাগ দিব, ওই রাশিটার যে মানটা ছিল সেই মানটা চিহ্নমুক্ত হয়ে যাবে, অর্থাৎ তার সামনে প্লাস থাকলেও প্লাস, মাইনাস থাকলেও প্লাস, অর্থাৎ সে সবসময় তখন পজিটিভ মান হবে। তো না হলে আমরা এটাকে একের সাথে কম্পেয়ার করতে পারবো না। কেন একের সাথে কম্পেয়ার করতে পারবো না? যে 2/3 সামনে কি মাইনাস আছে, তার মানে মাইনাস সংখ্যা অলওয়েজ একের চেয়ে ছোট। তাহলে এটাকে যদি চিহ্নমুক্ত না করি তাহলে কি আমি এটা একের চেয়ে ছোট না বড় সেটাকে নির্ণয় করতে পারবো? পারবো না। আবার এখানে যদি আমার এরকম আসতো যে -5/2, এখন এই সংখ্যাটা একের চেয়ে বড় না ছোট, কিভাবে কম্পেয়ার করবে? যেহেতু এটার সামনে মাইনাস আছে, আমি যদি এটাকে চিহ্নমুক্ত না করি তাহলে এটা মাইনাস থাকলে এটা অলওয়েজ একের চেয়ে ছোট। তাহলে এটা এক্স্যাক্টলি একের চেয়ে ছোট কিনা সেটার জন্য আমাকে কী করতে হবে? তাহলে এটা চিহ্নমুক্ত করতে হবে। তাহলে 5/2 কত হবে? 2.5। তাহলে এই যে দেখো 2.5, এটা অবশ্যই একের চেয়ে বড়। আর এর সামনে মাইনাস থাকলে সে কী হবে? একের চেয়ে ছোট হবে, কারণ মাইনাস সংখ্যা, সকল মাইনাস সংখ্যাই একের চেয়ে ছোট। এটাই হলো চিহ্নমুক্ত করে নেওয়ার বিষয়। এবার আরেকটা জিনিস শিখব, সেটা হলো যদি অপেক্ষক দিয়ে আসে কিভাবে নির্ণয় করব। তোমাদেরকে সব শিখিয়ে দিচ্ছি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে যেন তোমরা পরীক্ষায় ভালো করতে পারো, কারণ তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস কিভাবে কোশ্চেন হবে সেটা আসলে কেউই জানে না। তো এই জন্য আমরা সূচির মাধ্যমে দেখলাম, আমরা রেখার মাধ্যমে দেখলাম, এরপরে আমাদের আসতে পারে অপেক্ষকের সাহায্যে, যে 20 - 4p। এটাতে বলতে পারে যে স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো। স্থিতিস্থাপকতার সাহায্যে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করো, এরকম একটা অপেক্ষক দেওয়া থাকবে। সেই অপেক্ষক থেকে বলবে যে দ্রব্যটি কোন ধরনের দ্রব্য, স্থিতিস্থাপকতা নির্ণয়ের মাধ্যমে মন্তব্য করো, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাকি বিলাসজাত দ্রব্য। তা আমি এগুলো বানিয়ে নিচ্ছি, এই জন্য সবগুলোই নিত্য প্রয়োজনে চলে আসতেছে। তো পরীক্ষা যখন থাকবে তখন অবশ্যই বিলাসজাত থাকতে পারে, অর্থাৎ একের চেয়ে বেশিও থাকতে পারে। তাহলে এটা হলো কি কিউডি, অপেক্ষক দেওয়া আছে, চাহিদা অপেক্ষক। তাহলে 20 - 4p। তো এটাতে আমাকে কি করতে হবে? দুইটা দাম ইচ্ছে মতো ধরে নিতে হবে, এমন দাম ধরে নিতে হবে যেন চাহিদাটা আবার নেগেটিভ না আসে, এরকম একটা দাম ধরতে হবে। তাহলে ধরো p = আমি যদি 2 ধরি, তাহলে p = 2 হলে কিউডি সমান কত হবে? চাহিদা কত হবে? যে 20 - 4 × 2, তাহলে 20 - 8 = 12। আবার p = 3 ধরলাম, p = 3 হলে তাহলে কিউডি কত হবে? 20 - 4p। তাহলে 20 - 4 × 3 12, কত আসে? 8। তাহলে দেখো এটাকে এবার আমরা একটা সূচিতে প্রকাশ করব, অর্থাৎ শুধু এইটুকু কাজ বেশি করতে হবে। তাহলে এবার যদি আমরা একটা সূচিতে প্রকাশ করি, তাহলে এটা হলো কি p, আর এটা কি কিউডি। তাহলে p এর মান কত ধরছি? প্রথমে 2, তখন চাহিদার পরিমাণ কত? 12 একক। p এর মান পরে কত ধরছি? 3, তখন চাহিদার পরিমাণ কত? 8 একক। এই যে আমরা পেয়ে গেছি সূচি। এখন এটা আমরা যে প্রথম যেটা দেখলাম সূচির মাধ্যমে স্থিতিস্থাপকতা নির্ণয়, সেই ফরম্যাটে পেয়ে গেছি। এখন আমরা স্থিতিস্থাপকতা নির্ণয় করতে পারবো। তাহলে স্থিতিস্থাপকতা কত হবে? এটার ইপি সমান আমরা কি জানি? ΔQ/ΔP × P/Q। আমি এবার সংক্ষেপে করি। প্রাথমিক দাম কত? 2 টাকা, এখানে বসাইলাম। প্রাথমিক চাহিদা কত? 12, সরাসরি বসালাম। দামের পরিবর্তন কত? 3 থেকে 2 যদি বিয়োগ দিই তাহলে দামের পরিবর্তন হবে 1 টাকা। চাহিদার পরিবর্তন কি? 8 থেকে 12 বিয়োগ দেবো, তাহলে কত হবে? -4। তাহলে এবার দেখি 4 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে 4 × 3 = 12, তাহলে -2/3। তাহলে এই যে স্থিতিস্থাপকতার মান কত আসছে? -2/3। তাহলে অতএব আমাকে এটাকে কি করতে হবে? এই যে উভয় পাশে পরম মান চিহ্ন দিতে হবে আর চিহ্নটা বাদ দিয়ে দিতে হবে, 2/3। তাহলে এই ভাগফলটা কি? উপরের সংখ্যা ছোট, নিচের সংখ্যা বড়, তাহলে অবশ্যই একের চেয়ে ছোট। তাহলে ইপির মানটা কত পাইলাম আমরা? একের চেয়ে ছোট। তাহলে দ্রব্যটা হলো নিত্য প্রয়োজনীয়। আবারও বলছি, আমি এগুলো বানিয়ে ধরছি তাই সবগুলো নিত্য প্রয়োজনীয় আসতেছে। তো বিলাসজাত থাকবে পরীক্ষায়, নিত্য প্রয়োজনীয় অথবা বিলাসজাত যে কোনোটাই থাকতে পারে। এখন দ্রুত জানো, এই স্থিতিস্থাপকতার যদি এরকম অঙ্ক থাকে তোমরা নির্ণয় করতে পারবে নাকি পারবে না? দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও। তাহলে এবার আমরা পড়ি দাম স্থিতিস্থাপকতার ধরন। খুবই সংক্ষেপে আমরা এটা একটু পরে নেওয়ার চেষ্টা করব, যে দাম স্থিতিস্থাপকতার ধরন।
তো দাম স্থিতিস্থাপকতার ধরন হলো 5টি। একটা হলো একক স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা। এরপর হলো এককের চেয়ে কম, অর্থাৎ একের কম, এককের চেয়ে বেশি। এরপরে হলো শূন্য স্থিতিস্থাপকতা, আর সর্বশেষ হলো অসীম স্থিতিস্থাপকতা। সর্বশেষ হলো অসীম স্থিতিস্থাপকতা। তো এগুলো হলো স্থিতিস্থাপকতার ধরন। তাহলে দাম স্থিতিস্থাপকতার ধরন কয়টি? দাম স্থিতিস্থাপকতার ধরন হলো 5টি। একটা হলো একের সমান, এককের চেয়ে কম, এককের চেয়ে বেশি, শূন্য এবং অসীম। তো এগুলো চিত্রের মাধ্যমে সাধারণত ব্যাখ্যা করতে হয়। তাহলে একক স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা কী হবে? যে দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তনের অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। সংক্ষেপে আমি বলে দিচ্ছি, তোমরা বইয়ে দেখলেও এগুলো পারবা, জাস্ট আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিচ্ছি। বইয়ে সুন্দর করে চিত্র দেওয়া আছে। তো একক স্থিতিস্থাপকতা অর্থাৎ স্থিতিস্থাপকতার মান হবে কি? একের সমান। এটার ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান হবে একের সমান। এটাকে বলা হচ্ছে একক স্থিতিস্থাপকতা। তাহলে কখন বুঝবো? দামের পরিবর্তনের অনুপাত এবং চাহিদার পরিবর্তন, দামের পরিবর্তন এবং চাহিদার পরিবর্তনের অনুপাত যদি সমান হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এককের সমান বা একক স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতার মান যদি 1 হয় তাহলে সেই দ্রব্যটাকে সাধারণত আমরা স্বাভাবিক দ্রব্য বলি। সেই দ্রব্যটাকে কি বলি? স্বাভাবিক দ্রব্য বলি। এককের চেয়ে কম, তাহলে স্থিতিস্থাপকতার মান এক্ষেত্রে কী হবে? এই যে একের চেয়ে কম। এটা কোন দ্রব্যের ক্ষেত্রে হয়? এটা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। এতক্ষণ যাবত আমরা যেটা পড়ে আসলাম এটা হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। এক্ষেত্রে কী হবে? যে দামের পরিবর্তন অনেক বেশি হবে কিন্তু চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না, তাহলে সেই স্থিতিস্থাপকতার মানটা হবে এককের চেয়ে কম। তো এই একক স্থিতিস্থাপকতার চিত্রটা কীরকম হয় সেটা একটু দেখি। যে একক স্থিতিস্থাপকতা, একক স্থিতিস্থাপকতা রেখাটা কীরকম হবে? যে উভয় দিকে সমান হবে, উভয় দিকে সমান হবে। এই যে উভয় দিকে সমান হবে, এখান থেকে রেখাটা এই দিকে যত দূরে গিয়ে স্পর্শ করবে বলে মনে হয়, এখান থেকে রেখাটা এই দিকেও ঠিক তত দূরে স্পর্শ করবে বলে মনে হয়। এরকম হতে হবে, তাহলে সেই রেখাটাতে স্থিতিস্থাপকতার মান হবে একের সমান। আচ্ছা, এরপরে আমরা কি পড়লাম? একের চেয়ে কম। একের চেয়ে কম হলে রেখাটা কীরকম হয়? এই যে অধিক খারাপ প্রকৃতির হয়, এটাতে একের চেয়ে কম হয়। এরপরে আমরা কি পড়লাম? একের চেয়ে বেশি। একের চেয়ে বেশি হলে রেখাটা কীরকম হয়? এই যে এরকম অধিক খারাপ প্রকৃতির হয়। যদিও আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আমরা কিন্তু স্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা পড়ছি। এই স্থিতিস্থাপক চাহিদা হলো এইটা, আর অস্থিতিস্থাপক চাহিদা হলো এটা। অর্থাৎ এটা হলো স্থিতিস্থাপক চাহিদা আর এটা হলো অস্থিতিস্থাপক চাহিদা। আর এককের সমান কখন হবে? যদি রেখাটা এই যে এই দিক থেকে যত দূরে স্পর্শ করবে বলে মনে হয়, ঠিক এই দিক থেকে তত দূরে স্পর্শ করবে বলে মনে হয়। আমরা স্কেলটা এরকম করে ধরবো কিন্তু রেখাটা মিলিয়ে দেব না শুধু। এটা হলো এককের সমান। এক্ষেত্রে দামের পরিবর্তন আর চাহিদার পরিবর্তন দুটা সমান হবে, তাহলে স্থিতিস্থাপকতা হবে এককের সমান। আর এককের কম হলে নিত্য প্রয়োজনীয়, এককের বেশি হলে বিলাসজাত দ্রব্য। এখন এটা বলছে শূন্য স্থিতিস্থাপকতা। তা শূন্য স্থিতিস্থাপকতা অর্থাৎ স্থিতিস্থাপকতার মান কত হবে? স্থিতিস্থাপকতার মান হবে 0। তাহলে কখন স্থিতিস্থাপকতার মান 0 হয়? এই যে স্থিতিস্থাপকতার মান 0 হবে যদি চাহিদা রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়। অর্থাৎ এক্ষেত্রে চাহিদার পরিমাণটা ফিক্সড, দামের পরিবর্তন হবে শুধু। দাম পি থেকে P1, P1 থেকে P2, অর্থাৎ দামের পরিবর্তন থাকবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। যদি আমরা এরকম স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্রে দেখি, ডেল কিউ বাই ডেল পি ইন্টু কি পি বাই কিউ। এক্ষেত্রে কি? যে দাম পরিবর্তন হবে কিন্তু চাহিদা বাড়বেও না, চাহিদা কমবেও না। তাহলে চাহিদার পরিবর্তন ডেল কিউ এর মান, চাহিদার কোনো পরিবর্তন হবে না, ডেল কিউ এর মান 0। আর নিচে ডেল পি, সংখ্যা যাই হোক না কেন 0-র সাথে যে কোনো সংখ্যা গুণভাগ করলে গুণ করলে কী হবে? সেটা 0 হবে। এটাকে বলা হচ্ছে শূন্য স্থিতিস্থাপকতা। তো এই শূন্য স্থিতিস্থাপকতা কখন হয়? যার কোনো পরিবর্তক দ্রব্য থাকে না, যার পরিবর্তক দ্রব্য নেই, অর্থাৎ যার কোনো বিকল্প দ্রব্য নেই, তার স্থিতিস্থাপকতা কি? শূন্য। তার দাম বাড়ুক কমুক তার চাহিদার তেমন কোনো পরিবর্তন হবে না। বিদ্যুৎ এর দাম বাড়ুক বা কমুক যাই হোক না কেন, বিদ্যুৎ আমরা যেটুকু ব্যবহার করি সেটুকুই ব্যবহার করব, কারণ বিদ্যুতের বিকল্প নেই। বিদ্যুতের বিকল্প সোলার বলতে পারো, কিন্তু আসলে সম্পূর্ণ বিকল্প নয়। এটা আমরা শুধু জাস্ট সামান্য একটু প্রয়োজন মেটাতে পারি, এই যা।
তো এটা হলো স্থিতিস্থাপকতার মান 0। আরেকটা হলো অসীম স্থিতিস্থাপকতা। তাহলে অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা এরকম ভূমি অক্ষের সমান্তরাল হয়। চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, অর্থাৎ চাহিদার মান পরিবর্তন হবে কিন্তু দামের কোনো পরিবর্তন হয়। এখন এই যে অসীম স্থিতিস্থাপকতা, কেন এটা অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন হচ্ছে? আমরা যদি দেখি স্থিতিস্থাপকতার সূত্র কি? ডেল কিউ বাই ডেল পি, ডেল কিউ বাই ডেল পি ইন্টু কি পি বাই কিউ। তো এই ক্ষেত্রে দামের পরিবর্তনটা কোনো হবে না, দাম যা ছিল তাই থাকবে, দাম স্থির থাকবে, যে কেউ যে কোনো পরিমাণ দ্রব্য ক্রয় করতে পারবে। তাহলে উপরে হলো ডেল কিউ, নিচে হলো ডেল পি, তাহলে দামের কোনো পরিবর্তন হবে না, দামের পরিবর্তন কি 0। তাহলে পি বাই কিউ, তাহলে উপরে যদি সংখ্যা থাকে, ধরো উপরে 5 আর নিচে হলো 0, তাহলে উপরে যদি সংখ্যা থাকে আর নিচে যদি 0 হয় তাহলে সেই সংখ্যাটার মান হয় ইনফিনিটিভ। সেটাকে কি বলে? অসংজ্ঞায়িত, ইনফিনিটিভ। অর্থাৎ তোমরা পড়ছো কিনা 1/0 যদি হয় কোনো রাশি, তাহলে সেটাকে অসংজ্ঞায়িত ধরা হয়। অর্থাৎ কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, সেটাকে বলা হয় অসংজ্ঞায়িত বা ইনফিনিটিভ, বা বাংলায় বলা হয় অসীম। তাহলে এই রেখাটার স্থিতিস্থাপকতা হলো অসীম, আর এটাকে বলা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন চাহিদা রেখা। তাহলে এই অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন চাহিদা রেখা কোন দ্রব্যের হয়? এটাকে বলে সরকারি দ্রব্য, অথবা এটাকে বলে গণদ্রব্য। অর্থাৎ যেই দ্রব্যগুলোর দামের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ দাম একটা ফিক্সড, যে কেউ যে কোনো পরিমাণে ক্রয় করতে পারে, ভোগ করতে পারে, সেটাকে বলা হচ্ছে সরকারি দ্রব্য বা গণদ্রব্য। রাস্তাঘাট, ব্রিজ, সেতু এগুলো সবগুলোই হলো সরকারি দ্রব্য বা গণদ্রব্য। এগুলোতে যার যেটা প্রাইস ফিক্সড করা থাকে সেটা সবার জন্য সমান, এবং যে যত ইচ্ছা ব্যবহার করুক দামের কোনো পরিবর্তন হবে না। তাহলে তখন তার স্থিতিস্থাপকতাটা হলো অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন চাহিদা রেখা। তাহলে দাম স্থিতিস্থাপকতা 5 প্রকার। এককের সমান, এককের চেয়ে কম, একটা হলো 0, আর একটা হলো অসীম। 0 কখন হবে? যার কোনো পরিবর্তক দ্রব্য থাকবে না, যার কোনো বিকল্প দ্রব্য থাকবে না, তার স্থিতিস্থাপকতা হবে 0। আর যেই সরকারি দ্রব্য বা গণদ্রব্য হলে স্থিতিস্থাপকতা হবে অসীম। আর অসীম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে চাহিদা রেখাটা এরকম ভূমি অক্ষের সমান্তরাল হবে। তখন আমরা এই যে এইভাবেই ব্যাখ্যা করব যে এক্ষেত্রে ডেল কিউ এর মান থাকবে কিন্তু দামের কোনো পরিবর্তন নেই, দামের পরিবর্তনটা 0। তাহলে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি, এটা আর 5 লিখবো না, এটা তখন এরকম ডেল কিউই থাকবে। যে তো যে কোনো সংখ্যাকে যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা আসলে সংজ্ঞায়িত করা যায় না, সেটাকে বলা হয় ইনফিনিটিভ বা বাংলায় বলা হয় অসীম। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে? এটার ক্ষেত্রে এই উপরের সংখ্যাটা হচ্ছে 0, তাহলে 0 যে কারোর সাথে যদি গুণ ভাগ করি তাহলে সেটার মান কি হয়ে যায়? 0 হয়ে যায়। অর্থাৎ 0 কারোর সাথে যদি গুণ করি 0 হয়, 0কে যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি তাও সেটা 0 হয়। কিন্তু কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা যায় না, তখন সেটা ইনফিনিটিভ হয়, অর্থাৎ অসীম হয়। এরপরে আসে কি তোমার এই 0 স্থিতিস্থাপকতা আর এই অসীম স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য আসে পরীক্ষায়। তাহলে আমরা তো বুঝেই গেলাম যে এটা কি 0 স্থিতিস্থাপকতা সম্পন্ন চাহিদা কখন? যখন দামের পরিবর্তন হবে কিন্তু চাহিদার কোনো পরিবর্তন হবে না। তা দামের পরিবর্তন হলো, চাহিদার যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটাকে বলা হচ্ছে 0 স্থিতিস্থাপকতা সম্পন্ন চাহিদা বা চাহিদা রেখা। আর দাম স্থির থেকে চাহিদার পরিবর্তন হবে, অর্থাৎ চাহিদার পরিবর্তন হবে কিন্তু দামের কোনো পরিবর্তন হবে না, চাহিদা বাড়তেও পারে কমতেও পারে, তাহলে সেক্ষেত্রে চাহিদা রেখাটা হবে অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা। তাহলে এক্ষেত্রে কি হয়? দামের পরিবর্তন হয়, চাহিদার পরিবর্তন 0। আর এক্ষেত্রে দামের পরিবর্তন 0, চাহিদার পরিবর্তন হয়। এই রেখাটা হলো লম্ব অক্ষের সমান্তরাল, এই রেখাটা হলো ভূমি অক্ষের সমান্তরাল। এটার কোনো পরিবর্তক দ্রব্য নেই, যে সকল দ্রব্যের পরিবর্তক দ্রব্য থাকে না সেগুলোর স্থিতিস্থাপকতা হবে 0। আর যে সকল দ্রব্য গণদ্রব্য বা সরকারি দ্রব্য, সে সকল দ্রব্যের চাহিদা রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল, অর্থাৎ অসীম স্থিতিস্থাপকতা সম্পন্ন। আর 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই টপিক্সটা শেষ করব। অর্থাৎ আর দুটো জিনিস ব্যাখ্যা করব মাত্র, একটা হলো আয় স্থিতিস্থাপকতা আর একটা হলো আর স্থিতিস্থাপকতা। শুধু সূত্রগুলো দেখব, সূত্রগুলো দেখলেই আসলে তোমরা ব্যাখ্যা করতে পারবা আয় স্থিতিস্থাপকতা এবং আর স্থিতিস্থাপকতা। তো এই যে স্থিতিস্থাপকতা যে 5 ধরনের, এটা ক্লিয়ার হয়েছে কিনা দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও। এবার আমরা একটু পড়ব আয় স্থিতিস্থাপকতা। আয় স্থিতিস্থাপকতাকে প্রকাশ করা হয় ই অফ ওয়াই দ্বারা, ইলাস্টিসিটি অফ ইল্ড। ইল্ড মানে হলো আয়, YEILD, ইল্ড মানে আয়। তো আয় স্থিতিস্থাপকতা তাহলে কি?
আয়ের পরিবর্তনের ফলে চাহিদা কী হারে পরিবর্তন হয় তার নির্ণয় করার প্রক্রিয়াই হলো আয় স্থিতিস্থাপকতা। আয়ের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন কী হারে হয় তা নির্ণয় করার প্রক্রিয়াই হলো আয় স্থিতিস্থাপকতা। তাহলে আয় স্থিতিস্থাপকতা যদি আমরা নির্ণয় করি তাহলে এখানে কি থাকবে উপরে, যে চাহিদার আপেক্ষিক পরিবর্তন, চাহিদার আপেক্ষিক পরিবর্তন, আর এখানে কি হবে তাহলে আয়ের আপেক্ষিক পরিবর্তন, অর্থাৎ আয়ের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন সেটাকে বলা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা। তাহলে আয়ের আপেক্ষিক পরিবর্তন, তাহলে চাহিদার আপেক্ষিক পরিবর্তন কি জানি আমরা, সরাসরি লিখি তাহলে ডেল কিউ বাই কি কিউ, আর আয়ের আপেক্ষিক পরিবর্তন হবে কি তাহলে ডেল ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, অর্থাৎ আয়ের পরিবর্তন ভাগ প্রাথমিক আয়। আচ্ছা এখানে লিখে দেই তাহলে চাহিদার পরিবর্তন ভাগ কি প্রাথমিক চাহিদা, আর এটা কি হবে তাহলে আয়ের পরিবর্তন ভাগ প্রাথমিক আয়। এই তাহলে এটা হলো, তাহলে এক্স্যাক্টলি এটাকে যদি গুণ ভাগে সাজায় লিখি তাহলে ডেল কিউ বাই কিউ ইন্টু উপরে যাবে ওয়াই আর নিচে আসবে কি ডেল ওয়াই। তাহলে এটাকে পরে যদি সাজায় লিখি তাহলে আমরা কি পাবো, ইলাস্টিসিটি কি পাবো, ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এটাই হলো আয় স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে এটা কীভাবে নির্ণয় করব, ধরো একজন ব্যক্তির আয় 10,000 টাকা, ব্যক্তির আয় হলো 10,000 টাকা, তখন তার চাহিদার পরিমাণ হলো 50 একক, তার চাহিদা হলো 50 একক, আয় বেড়ে 20,000 টাকা হলো, তখন তার চাহিদা বেড়ে 100 একক হয়। দ্রুত জানাও এই আয় স্থিতিস্থাপকতার মান কত, দ্রুত কমেন্টসের মাধ্যমে জানাও।